ওকে, সো আজকে আপনাদের লাস্ট চান্স এই প্লেস রিলেটেড টপিক নিয়ে পড়া দেওয়া বা কথাবার্তা বলার। এখন কাকে দিয়ে শুরু করা যায়? আশা করা যায় আপনারা সুন্দর করে একটু পড়াশোনা করছেন লিস্ট আজকে লাস্ট এই প্লেস রিলেটেড টপিকে। আম তামান্না নাজনীন আছেন? জি ম্যাম আছে। তামান্না নাজনীন, আপনি বলবেন। ইজি টপিক। হ্যাঁ, talk about this one. Describe a time when you saw a lot of plastic waste. During the last weekend, I went to the Cox's Bazar, which is the longest natural sandy beach in the world. I went there with my family members, and firstly, we checked in a simple yet well decorated and a classy hotel. Then we went to the sea beach, and when I reached the sea beach, I disappointed because there were a lot of plastics waste in the sea beach, and which was extremely bad effect on the marine life and human life, like plastic bottles, uh, juice packs, and other polybags. This waste of plastics for every day. A lot of tourists visited in this place, and they after they're using, then uh, they threw the plastic on the sea beach. When I saw in this place, I felt very frustrated, and after that, I saw there were a plethora of volunteers. They worked hardly to clean these plastic bottles, and I thought that it was very harmful for our for our sea spices, and it আচ্ছা, is ঠিক not আছে, ফাইন, only. চলবে। আপু, আপনার প্রোনাউন্সিয়েশনে অনেক ঝামেলা আছে, হ্যাঁ। আমি অনেক ওয়ার্ড স্পষ্ট বুঝতে পারতেছি না। বটলস যে আপনি বলতেছেন, এটা আমি অনেকক্ষণ পরে বুঝলাম যে আপনি আচ্ছা বটলস বলতেছেন এখানে। আচ্ছা উচ্চারণ ম্যাম, প্রনাউন্সিয়েশনটা কিভাবে ঠিক করবো এটা? এখন এখানে হচ্ছে যে, আচ্ছা আমি জাস্ট ওয়ার্ড গুলো বলে দিই, পরে ভুলে যাবো। প্লাস্টিক বটলস হবে উচ্চারণ, হ্যাঁ। তারপরে হচ্ছে ইয়াতে আহ স্পাইসেস না এরকম করে উচ্চারণটা করছিলেন, উচ্চারণটা হচ্ছে স্পিসেস। স্পিসেস, ঠিক আছে, বা স্পিসিস, এরকম। তারপরে হচ্ছে যে মানে অ্যানিমেল স্পিসিস, ঠিক আছে। জি। তারপরে আহ ইয়ে, ইয়া, আর এই কিছু জায়গায় আমি ওয়ার্ড বুঝি নাই, মানে ওই যে আদার কি যেন একটা বললেন, আমি বুঝি নাই ওখানে কি ওয়ার্ড বলছেন। তো এরকম কয়েকটা ওয়ার্ডে আসলে স্পেসিফিক কিছু ওয়ার্ড আপনি ভালো ঝামেলা করতেছেন। এটার জন্য আসলে প্রচুর ওয়ার্ড মানে প্রচুর শুনতে হয়, যে নর্মালি কিভাবে উচ্চারণ করছে মানুষজন, বা এটা আসলে শুনতে শুনতে ঠিক হয়। এই এই জিনিসটা হচ্ছে কারণই হচ্ছে যে মানে আপনার শোনা মানে লিসেনিং এ অনভ্যস্ততার কারণে আর কি এরকম সমস্যাটা হচ্ছে। এবং এইটা যে রাতারাতি ঠিক করা যাবে তাও না, ইট উইল টেক আ লং টাইম, অনেক শুনতে শুনতে আস্তে আস্তে মানুষজন এটাকে ইমপ্রুভ করে। এই আর কি, এটা কোনো শর্টকাট পদ্ধতি নেই যে কেমনে হঠাৎ করে সবকিছু ঠিক করে ফেলবো, এরকম হয় না। এই আর হচ্ছে যে ওয়ার্ডের টুকটাক গ্রামার মিস্টেকও আছে, যেমন ফার্স্ট্রেট বলেছিলেন, ফার্স্ট্রেটেড হবে। তারপর হচ্ছে আহ এক জায়গায় আপনি ঠিক করে নিলেন গ্রামার, দেয়ার আর বলে তারপর দেয়ার ওয়্যার বলে, মানে সেলফ কারেকশন। সেলফ কারেকশন করলে একটু সরি বলে নেওয়া গুরুত্বপূর্ণ, একবার সরি বলে নিলে তখন হচ্ছে এক্সামিনার আর প্রিভিয়াস মিস্টেকটা কাউন্ট করে না, এরকম। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক থেমে থেমে কথা বলছেন।
এটা একটা ফ্লো এর মধ্যে নিয়ে আসা, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি ক্লাস রেকর্ডিং তো থাকবেই, শুনলে আপনি দেখতে পারবেন যে আপনি অনেক থেমে থেমে কথা বলছেন, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে গ্যাপ অনেক। তো এটা একটা কিভাবে ফ্লো এর মধ্যে আনা যায়, এটার জন্য প্র্যাকটিস লাগবে। পারবেন। ওকে, Okay, ma'am. নেক্সট। রাকিব আছেন? রাকিব নাই। সাজিদ, আর ইউ দেয়ার? সাজিদ। তারপর সাজিদ ভালোই ফাঁকিবাজি করতেছেন, স্পিকিং এ তো পড়াশোনার খবর নাই। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, আপনি যেটাতে ইন্টারেস্ট পাচ্ছেন, মানে আপনার রাইটিং লিখতে অনেক ভালো লাগতেছে, কিন্তু এই জন্য আপনি রাইটিংটা সাবমিট করতেছেন, কিন্তু সামহাউ ইউ আর নট এনজয়িং স্পিকিং। যদি আপনার হাতে সময় না থাকতো তাহলে তো আমি বুঝতাম যে তাহলে তো রাইটিংও জমা দেওয়ার কথা না। রাইটিং ঠিকই দিতে পারতেছেন, আপনার স্পিকিং এ আপনার যতন এও প্যাপু। তার মানে কি আপনি এটা সচেতন ভাবে এই জিনিসটা আপনি এড়া যাচ্ছেন। আচ্ছা, রাকিব আছেন? খবর নাই। প্রিমা? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলবেন। একেবারে ইজি টপিক, সুন্দর করে বলবেন। Describe someone else's room you enjoy spending time in. উম, um, well, um, um, one one room one room that I really enjoy spending time is in my auntie's bedroom at her house at Ramgarh, Fotikchori, Chattogram. Whenever I visit her home, I often find myself relaxing in her room because it has such a warm and inviting atmosphere. Her room is quite spacious and neatly arranged with a comfortable bed, a study table, and a shelves filled with books and decorative items. The walls are decorated with family photographs and paintings, which give the room a very homely feel. Um, One thing I particularly love is the big window and lets in plenty of sunlight, making the room feel bright. I often spend hours there reading, chatting with aunties, or just enjoying the calm environment. The room has a peaceful vibe that helps me clear my head after a long day. Um, moreover, my auntie um, always always makes me feel welcome, offering tea, snacks, achars, um, uh, some traditional food, which makes me feel right at home. Mm, mm, Overall, it was a place where I feel relaxed. কতটুকু? হ্যাঁ, এই কি অবস্থা! এখানে আপনি কত ভালো ভালো ভোকাবুলারি ইউটিলাইজ করতে পারতেন। একটা রুমের বর্ণনা দেওয়া, রুমের এই যে দেখেন হোয়াট ইট ইজ লাইক, একটা রুমের বর্ণনা দেওয়ার কথা বলেছিলাম না? Mm, আপনি তো মেইনলি ওই খালি ফোকাস করলেন যে অ্যাক্টিভিটিজ, আর তা ওই আননেসেসারি অনেক আইএনজি, চ্যাটিং ফ্যাটিং, আইএনজি তো হবে না, চ্যাট বা অ্যাক্টিভিটিস গুলো তো আইএনজি ছাড়া বলতে হবে, রেগুলার অ্যাক্টিভিটিস, অভ্যাস। আর হচ্ছে যে এ কোনো কথা, সবচেয়ে ইজি টপিকটা ধরলাম, তারপরে এত কম কথা বলতেছেন। একটু পড়াশোনা করেন সিরিয়াসলি, হ্যাঁ। নাইমা mm. পুতুল আছেন?
আচ্ছা, জাস্ট মোমেন্ট, আমার একটা ফোন আসছে। আচ্ছা, তো তারপর নয়ন দেবনাথ আছেন? জি ম্যাম। হ্যাঁ, এই টপিকটা নিয়ে বলেন, ডেসক্রাইব সামান এলসেস টু এনজয় স্পেন্ডিং টাইম ইন। I would like to talk about one of my friend's house. I normally visited his house on weekend. His house is decorated in simple but well decorated and classy. Also, the in his house there is a large movie theater where I can watch different kinds of movies or others. Web series and TV serials. Also, in his room there is a large bookshelf where different kinds of books are available, and all of the books were so oily decorated that everyone likes those books. Also, there is a PlayStation where he and me sometimes play different kinds of games such as FIFA, eFootball, etc. Also, in his house backyard, there is a large garden which made the atmosphere like a green paradise. I also feel comfortable to uh, uh, do several things in his house. His parents also such a friendly behavior with me. Also, his mother is a nice cook. Sometimes his mother cook different kinds of mouth-watering foods for me. I and him enjoy those foods in during the watching movie and other things. Also, he is আচ্ছা, ঠিক আছে, ফাইন, ঠিক আছে। আহ একদম সাদামাটা ল্যাঙ্গুয়েজ, ভালো তেমন সেন্টেন্স নাই। আপনি দেখেন, বিকজ দিয়ে সেন্টেন্স রাখা কি খুব কঠিন কিছু? বিকজ দিয়ে একটা সেন্টেন্স বললাম, বা হচ্ছে অলদো দিয়ে একটা সেন্টেন্স বললাম যে অলদো এই রুমটা অনেক বড়, অলদো দ্যাট রুম ইজ কোয়াইট লার্জ, um still still sometimes I feel a bit congested, বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু। ঠিক আছে। তারপরে হচ্ছে বা এরকম ভাবে বলেন যে অলদো হিজ রুম ইজ স্মলার দ্যান মাইন, আই ফিল কমফোর্টেবল ইন হিজ রুম বেটার। ঠিক আছে, তো এইভাবে করে আর কি। বোঝা গেছে ব্যাপারটা? জি মানে ম্যাম। যে যদিও তার তার রুমটা আমার চাইতে ছোট, কিন্তু তার রুমে আমি ভালো ফিল করি, আমার কাছে বেটার ফিল হয়, আই আই ফিল মোর কমফোর্টেবল, এমন কিছু। তারপরে হচ্ছে এই অল যদি একটা সেন্টেন্স বলা, বা বিকজ বিকজ সেন্টেন্স বলা তেমন কঠিন কিছু না, রাখতে পারতেন চাইলেই। তারপরে হু বা উইথ হুম, আপনি উইথ হুম দিয়ে এখানে সেন্টেন্স দেখা যায় না, যে উইথ হুম আই ফিল মোর কমফোর্টেবল, বা উইথ হুম আই ক্যান শেয়ার এভরিথিং, উইথ হুম দিয়ে একটা সেন্টেন্স বলা যেত। তারপরে হচ্ছে ইয়া, আরো কি, মানে আপনি মনে হয় সম্ভবত হুইচ দিয়ে একটা বলেছেন। তারপরে ওয়েন দিয়ে রাখা যেত। এই সেন্টেন্সের কোয়ালিটি বা ইমপ্রুভ করা আসলে তেমন কঠিন কিছু নাই, কিন্তু জাস্ট কয়েকটা সেন্টেন্স আপনার যদি এগুলো মনে না থাকে, আমি সবার জন্য একটা কথা বলতেছি, আমি আসলে কারোর স্পিকিং এর মধ্যেই তেমন ভালো সেন্টেন্স কোয়ালিটি পাচ্ছি না, কিন্তু এটা রাখা তেমন কঠিন কিছু না। আপনার যদি মনে না থাকে তাহলে কি করবেন, সামনে আপনাদের কাগজে একটু লিখে রাখেন যে আমি বিকজ একটা, খালি লিখে রাখেন বিকজ, খালি লিখে রাখেন হোয়েন, খালি লিখে রাখেন উইথ হুম। এটা এটা দেখলেই তো একটা এই রিমাইন্ডার হিসেবে কাজ করে যে আচ্ছা ঠিক আছে, আমি এখন বিকজ একটা সেন্টেন্স বলি। এই ব্যাপারগুলো, এই বেসিক ব্যাপারগুলো কবে বুঝবেন? আপনি যখন বাসায় প্র্যাকটিস করেন, তখন এই জিনিসগুলো যে সামনে লিখে রাখেন, প্লেস রিলেটেড ভালো ভোকাবুলারি গুলো একটা তালিকা বানায় সামনে লিখে রাখেন। আর এই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশনের যে তালিকাটা আছে ওইটা একটু সামনে লিখে রাখেন।
আপনি টার্গেটে রাখবেন যে আমি প্লেস রিলেটেড যতগুলো টপিক বলবো, আমি আজকে 10টা টপিক প্র্যাকটিস করবো, এই 10টা টপিকের মধ্যে আমি এইগুলো ইউটিলাইজ করে আমি কথা বলবো। আপনাদের অভ্যাস হবে না মানে, অভ্যাস না হয়ে কোথায় যাবে আপনি করে প্র্যাকটিস করলে? এত কম এফোর্ট দিয়ে আপনারা কিভাবে আইএলটিএস দিবেন? আর মিস্টেক বলি, মিস্টেক হচ্ছে আপনি বলছিলেন যে ওয়েলি ডেকোরেটেড। ভাই, ওয়েলি বলে তো কোনো ওয়ার্ডই নাই ইংলিশে, রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যাবে না তো। ওয়েল ডেকোরেটেড, ইট ওয়াজ সো ওয়েলি ডেকোরেটেড হয় না। তারপরে হচ্ছে যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সে মিক্স আপ করছেন, হ্যাঁ, ভালোই মিক্স আপ করছেন আপনি। হচ্ছে ওই যে গার্ডেনের কথা কি যেন একটা বলেন, যে হুইচ মেড ডট ডট, হুইচ মেড কেন হবে, হুইচ মেক্স। ঠিক আছে, সব আমি প্রেজেন্টে বর্ণনা রাখবো এখানে। আচ্ছা, ঠিক আছে। অ্যাটলিস্ট বই, আপনি যখন বুকস এর কথা বলছেন, ডিফারেন্ট টাইপস অফ বুকস বলেন, অ্যাটলিস্ট এই জায়গা তো রাখতে পারতেন আ প্লেথোরা অফ বুকস আর অ্যাভেলেবল। আ প্লেথোরা অফ রাখা যেত না? তাহলে অ্যাটলিস্ট কিছু তো অ্যাডভান্স ওয়ার্ড থাকতো। আর মুখস্থের মতন বলার ব্যাপার, ওটা তো আছেই। এখনো ফ্লুয়েন্সিটা ডেভেলপ হয়নি। ওকে, আজকে পড়াশোনায় আসি। আচ্ছা, মির্জা, আর ইউ দেয়ার? মির্জা, জি আপু। দাঁড়ান। Talk about this one. Describe an unusual but interesting building you would like to visit. উম, well, I would like to describe an unusual but interesting building. I would like to visit, and it is Lalbagh Fort, which is located at Old Town Dhaka. It is most popular place as it's also a historical place. And uh, a few years back, I went there with my friends, and this building built during the Mughal period, and so it has a great historical value. And the architecture is very beautiful, with red bricks and large open spaces. And inside this building, there is a museum, and besides that, there is a mosque, and the environment is very calm and peaceful. So many people visit to learn the history and take pictures. When I visited this building, I felt so connected with our past, and overall, it was an educational and memorable experience for me. Also, in this building, there is a tunnel inside and this tunnel was built for uh, uh, when in ancient time, when they face any battle or war, they used to hide there. So these things are very আচ্ছা, interesting. ঠিক আছে, ফাইন। এই যে এতক্ষণ কথা বললেন, এর মধ্যে ভালো ভোকাব কি ছিল? একটাও নেই। হ্যাঁ, ভালো ভোকাব নেই। এখানে কি কি রাখা যেত? আই ক্যাচিং ডেকোরেশন বলা যেত না? বা আই ক্যাচিং বিউটি, বা the beauty of that building is out, the beauty of this building is out of this world, এমন কিছু। বা তারপর হচ্ছে যে আরো কি রাখা যেত, যে ক্লাসি, হ্যাঁ, ক্লাসি, তারপরে পিকচারাস্ক বিউটি, মানে কিছু তো রাখা যেতই। আচ্ছা, ঠিক আছে। আর ফ্লুয়েন্সির অবস্থাও দফা রফা, সব ছোট 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 সেন্টেন্স, পিচ্ছি পিচ্ছি সেন্টেন্স দিয়ে বলতেছেন। ফ্লুয়েন্সি নাই, ত্রাহি ত্রাহি অবস্থা আসলে। আচ্ছা, আশিস আছেন? জি ম্যাম।
হ্যাঁ, talk about this one. Well, I have been visiting plethora types of interesting buildings since my childhood, but today I'm going to talk about a building which name is Hazardwari, is located is Murshidabad, West Bengal, India. And actually, I visited this place last month with my family members, and during that time, I gathered some kind of knowledge which know about our exact books. This place is built up the Mughal Nawab family who made this building a totally outstanding architecture. In front of the building has two pillars and one Moscow, which is the most or biggest mosque ever I seen, and there has a beautiful garden. It approximately 1 acres, and middle of the garden has some kind of view, and they are also planting some kind of plants and flowers. And inside of the building, I saw lots of things. Basically, there has some kind of wire weapon, and their art and some kind of tools, which is the most mesmerizing me. When I when I went to this building third floor, I saw some mesmerizing thing, which is the most beautiful, and believe or not, it is the one of the most interesting building ever I seen. তামান্না, মাইক্রোফোন মিউট প্লিজ। আচ্ছা, হ্যাঁ, বল। আচ্ছা, ঠিক আছে, যতটুকু বলেছেন চলবে। আশিস, আপনি এখানে এই আশিস আরে দেয়ার আছেন? জি ম্যাম, আমি এখানে হ্যাঁ, কোশ্চেন গুলো ফলো করিনি, যে সত্যি কথা। হ্যাঁ, আমি এটাই এটা বলতে আমি চাচ্ছিলাম, আপনি এটা আমি তো খেয়াল তাইলে তো করছি, কারণ বুঝছেনই তা কি মিস্টেক করছেন। আপনি এখানে পাস্ট টেন্স কেন নিয়ে আসছেন? না না, এটাই তো, ওই যে বললাম না, আমি আসলে এই কোশ্চেনটাই খেয়াল করি না। এখানে আমি মানে ভ্রমণ করতে গেছিলাম, মানে সেটা নিয়ে বলার জন্য, এই জন্য আসলে পাঁচটা চলে গেছি। আমি এটা বুঝতে পারছি। আচ্ছা, আর হচ্ছে আপনার আরো মিস্টেক, প্রোনাউন্সিয়েশন এরর। মস্কো আবার কি জিনিস? মস্কো না, উচ্চারণটা হচ্ছে মস্ক। মস্ক, মস্ক, ওকে হ্যাঁ। ম্যাম। তারপরে হচ্ছে দেয়ার হ্যাজ বললেন, দেয়ার হ্যাজ দুই দুই তিন জায়গায় বলেন দেয়ার হ্যাজ, দেয়ার হ্যাজ। দেয়ার হ্যাজ হয় না, দেয়ার আর নয়তো দেয়ার ইজ, দেয়ার আর, জি ঠিক ম্যাম, আছে। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে দে আর প্ল্যান্টিং, নো, দে প্ল্যান্ট বা দে প্ল্যান্টেড হবে এখানে, আসলে তারা তো গাছ আগে লাগিয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ওই যে ঘুরে ফিরে আই সো আই ওয়েন্ট এগুলো হবে না, এটা ব্যাপার ছিল। এখানে হচ্ছে আপনি ভবিষ্যতে যেতে চান, আর হচ্ছে আপনার এটার বর্ণনাটা প্রেজেন্টে দিতে হবে যে এখানে এটা এটা আছে, এই কারণে আমি এখানে ভবিষ্যতে যেতে চাই। ব্যাপারটা এরকম হবে আর কি। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, বাট এই ব্যাপারটা নিয়ে সাবধানে থাকবেন, এসএ মেইন এক্সামে যেন আপনি এইসব প্ল্যান না করে আসেন, সাবধান। আবরার ফয়সাল, আপনার কি অবস্থা? অনেকদিন পরে দেখতেছি মনে হচ্ছে। খবর নাই। তারপর রবিউল, আপনাকে মনে হচ্ছে অনেকদিন পরে দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আহ পড়াশোনায় আসি। আজকে হচ্ছে আমি আপনাদেরকে টেকনোলজি রিলেটেড টপিক ম্যাম, পড়াবো, ঠিক আছে? একটা কোয়েশ্চেন করতে পারবো? জি, বলেন। ম্যাম, 99 নাম্বারটা ওই যে বলছিলেন, আহ, ওইটা একটু আর একটু বলতে পারবেন ম্যাম? 114 নাম্বারের সাথে ইনক্লুড ছিল এটা। ও, বার্থডে পার্টির জন্য ওয়েট করেছিলেন। ম্যাম, এটা যদি আমি বলি, আমি অনলাইন থেকে একটা শাড়ি মানে অর্ডার করতে চাইছিলাম, ওটা তখন পাই নাই, আউট অফ স্টক হয়ে গেছিল। অবশ্যই এটা অনেক কিছু নিয়ে বলা যায়, আপনার ভালো ভোকাবুলারি রেডি থাকলে বলতে পারবেন। বার্থডে পার্টির মতন ভালো ভোক্যাব, ভালো আইডিয়াস বা ওভারঅল কম্পাউন্ড সেন্টেন্স সবকিছু যদি রেডি থাকে, ইউ ক্যান গো ফর ইট, সমস্যা নাই তো। ওকে ম্যাম। ম্যাম, আরেকটা 115 নাম্বার ওয়াটার স্পোর্ট, এটা ম্যাম ওই দিন মনে হয় একটু মিস হয়ে গেছে ম্যাম, ওটা ইয়া শুনতে নিয়ে পাইনি। বলবেন, কোনো সুইমিং সুইমিং নিয়ে বলতে পারেন, সুইমিং কম্পিটিশন, বা আপনি ডাইভিং নিয়ে বলতে পারেন, ডিপ সি ডাইভিং।
ম্যাম এখানে কি প্যারাসিলিং দিলে হবে? এটা প্যারাসিলিং তো দিলেও কাইন্ড অফ হবে, হ্যাঁ হ্যাঁ হবে। ওকে, নেক্সট টেকনোলজি রিলেটেড টপিক। আগে আমি আপনাদেরকে একটু ক্যাটাগরিতে মানে কি ধরনের কয়টা টপিক আছে একটু দেখাই নিই। ক্যাটাগরি ওয়াইজ টপিক লিস্ট এখানে আপনারা দেখতে পারবেন যে টপিক আছে এই ক্যাটাগরিতে টোটাল 14টা মাত্র, অনেক কম টপিক, ঠিক আছে। তো এই টপিকের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমি আগে যেরকম ভাবে আমি আপনাদের শিখিয়েছিলাম যে পার্সন বা প্লেস রিলেটেড টপিকে আগে আমি আপনাদেরকে সেন্টেন্স মেকিং শিখিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি মার্কেট স্পিকিং বুকে গিয়ে টপিক গুলো দেখিয়েছি। এবার আমি উল্টা ভাবে পড়াবো। এবার হচ্ছে আগে আমি আপনাদের টপিক গুলো দেখাই নিব যে টেকনোলজি রিলেটেড টপিক গুলো আসলে কিরকম বা কি টাইপের রিকোয়ারমেন্ট আছে, কিভাবে মানে কি কি জিনিস দরকার, কিভাবে বর্ণনা করতে হবে সেটা একটু আমি আগে টপিক গুলোর সাথে পরিচয় করে দেবো। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে এর মধ্যে আপনি ভালো ভোকাব বা ভালো সেন্টেন্স কিভাবে অ্যাড করতে পারেন সেটা আমি পরে দেখাবো, ঠিক আছে। মানে আগে আমি দেখাবো টপিক, তারপরে আমি টপিক সম্পর্কে আইডিয়াস ডিটেলস আলোচনা করবো এই। আর এখানে তেমন নতুন করে আপনাদেরকে সেন্টেন্স মেকিং শেখানোর কিছু নাই। এখানে জাস্ট আমি কিছু ভালো সেন্টেন্স বা ভালো ভোকাবের আইডিয়া দিব। এখানে নতুন সেন্টেন্স মেকিং শেখানোর কিছু নাই, এই কারণে কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে পাস্ট টেন্সে আপনাকে জাস্ট ঘটনা বর্ণনা করতে হবে বা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স রাখতে হবে, এগুলো সবই আগে শেখানো হয়ে গেছে। ওগুলো জাস্ট এখানে অ্যাপ্লাই করতে হবে, নতুন করে সেন্টেন্স মেকিং শেখানোর কিছু নাই এখানে। ওকে, সো লেটস স্টার্ট। এখানে শুরুতে আছে টপিক নাম্বার 5। টপিক নাম্বার 5 হচ্ছে, ও ভালো কথা, এখানে যে 14টা টপিক আছে না এর মধ্যে দেখবেন যে 9-10টা টপিকই আসলে, 9-10টা না, 8-9টা, 8-9টা টপিকই দেখবেন আসলে ওই মোবাইল ফোন নিয়ে বলতে হবে ঘুরে ফিরে। তো মোবাইল ফোনের বর্ণনা একটু ভালো ভোকাবুলারি বা ভালো ইয়া দিয়ে আগে থেকে রেডি রাখলে দেখবেন যে বেশিরভাগ টপিক আসলে মোবাইল ফোন নিয়ে বলতে হবে। কয়েকটা টপিক আছে একটু ডিফারেন্ট, ওয়েবসাইট নিয়ে বলতে হতে পারে। আম এই মানে টপিক আসলে ঘুরে ফিরে সব একই, একটা দুই তিনটা একটা দুটো আছে ল্যাপটপ নিয়ে বলতে হবে, ঘুরে ফিরে একই কথাবার্তাই। ওকে, তো এখানে টপিক নাম্বার 5 যেটা আছে, ডেসক্রাইব আ পিস অফ টেকনোলজি নট আ ফোন দ্যাট ইউ উড লাইক টু ওন। তো এখানে হচ্ছে আপনারা ল্যাপটপ নিয়ে বলবেন। তো আহ, যে ল্যাপটপের ফিচার্স বা ব্র্যান্ডের বর্ণনা সেই, তো এগুলো নিয়ে কিভাবে মানে টেকনোলজি রিলেটেড ভালো ভোক্যাব দিয়ে কিভাবে এই ল্যাপটপের বর্ণনাটা করতে পারেন সেটা হচ্ছে আমি আপনাদের একটু পরে শিখাই দেব। তবে এখানে হচ্ছে ল্যাপটপ নিয়ে বর্ণনা দিতে পারেন। ল্যাপটপের কথা কেন বলছি, পরবর্তীতে না ল্যাপটপ নিয়ে আরো একটা টপিক আছে যেখানে বলতেই হবে, এমনিতে বলতে হবে অমনি বলতে হবে। তো এই জন্য আর কি এটা ল্যাপটপ নিয়ে রাখেন। তারপরে টপিক নাম্বার 7, describe a program or app on your computer or phone. এটা যে কোনো কিছু নিয়ে বলা যায়, ফেসবুকও কিন্তু একটা অ্যাপ, তাই না? আপনি এখানে ফেসবুক নিয়ে বলতে পারেন, ইউটিউব নিয়ে বলতে পারেন, বা চ্যাট জিপিটি নিয়ে বলতে পারেন, ইটস ইউর চয়েস, এটা যে কোনো কিছু নিয়ে বলা যায়। তো এই রিলেটেড মানে ওয়েবসাইট রিলেটেড সুন্দর ভোকাবুলারি কিভাবে রাখা যায় বা কিভাবে বর্ণনা করবেন সেটা আমি পরে এগুলো নিয়ে আলোচনা করে দেব। এখানে মেইনলি আপনি এটা এই অ্যাপটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করেন সেটা একটু বর্ণনা দিবেন। যেমন ফেসবুক আমরা কমিউনিকেশন, বিজনেস, তারপরে হচ্ছে এডুকেশন, এন্টারটেইনমেন্ট, এরকম কয়েকটা পারপাসে ব্যবহার করি না? তো প্রত্যেকটা নিয়ে 4-5টা করে সেন্টেন্স বলবেন যে আমরা এই এই ক্ষেত্রে ব্যবহার করি। এগুলো নিয়ে একটু ইলাবোরেট করবেন, দেন হচ্ছে যে ভালো ভালো ভোক্যাব বা এটার ফিচার গুলো কিভাবে বর্ণনা করবেন সেটা তো একটু পরে শিখিয়ে দেবো। এই এগুলো ইজি, টেকনোলজির টপিক দেখলেই মানে দেখবেন যে আইডিয়া জেনারেশনের জন্য তেমন কষ্ট করা লাগে না, কারণ এগুলোর সাথে এগুলো আমরা ডেইলি ব্যবহার করতেছি, পারবেনই এগুলো আপনি বর্ণনা করাটা তুলনামূলক ইজিয়ার। আচ্ছা, নেক্সট topic number 10. Describe an item on which you spent more than expected. এমন একটা আইটেম নিয়ে কথা বলেন যেটাতে হচ্ছে আপনি অনেক বেশি টাকা খরচ করে ফেলছিলেন দেন এক্সপেক্টেড। ওকে, এখানে আপনারা মোবাইল ফোন নিয়ে বলতে পারেন, মোবাইলের ফিচার গুলা বলবেন। সাপোজ আইফোন নিয়ে বললেন, আইফোন এটার ক্যামেরা কোয়ালিটি, তারপরে হচ্ছে এটার স্টোরেজ, তারপরে এটার আপনি কোন কোন পারপাসে ব্যবহার করেন এসে। তো
বা আপনার রিকোয়ারমেন্টটা কেন দরকার ছিল এগুলো নিয়ে একটু কথা বলি। এটা এই অনেক এক্সপেন্সিভ এই সেই ওগুলো দিকে ফোকাস করতে হবে। এই মানে মোবাইলের ফিচার বর্ণনা করা আর কি। তো সেটাও একটু পরে ভালো ভোকাবুলারি শিখাই দিব। নেক্সট 32. টপিক নাম্বার 32। হ্যাঁ, 32 হচ্ছে describe a time you saw something interesting on social media. এখানে কি বলবেন? আপনি সোশ্যাল মিডিয়াতে মোবাইল ফোনের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলেন। ওকে, মোবাইল ফোনের একটা রিভিউ ভিডিও বা একটা অ্যাডভার্টাইজমেন্ট এটা ওখানে দেখেছিলেন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ডিউরিং স্ক্রলিং। তো তারপরে বলেন যে ওইটাতে দ্যাট ভিডিও শোড সাম ইন্টারেস্টিং ফিচার্স অফ স্যামসাং অমুক মডেল। হ্যাঁ, স্যামসাং একটা মডেলের কথা বললেন যে ওখানে কিছু ওই ফোনের কিছু ফিচার শো করেছিল, লাইক দ্য ক্যামেরা কোয়ালিটি অফ এ, জুম জুম লেন্স ফিচার্স বা এই সেই। তো এগুলো কি কি দেখিয়েছিল? তারপর হচ্ছে মোবাইলের র্যাম বা স্টোরেজ বা হাবিজাবি। তারপর হচ্ছে মোবাইলের ইভেন দ্যাট দ্যাট ফোন ওয়াজ সো লাইট ওয়েট। ঠিক আছে, এইসব এই ধরনের কিছু ফিচার্স দেখিয়েছিল, মোবাইলের বর্ণনা জাস্ট করা এই। ঠিক আছে, এই সেম টপিকটা পরে আরেকটা আছে। হ্যাঁ, টপিক নাম্বার 88। 88 দেখেন এই যে describe an advertisement which introduced a product you have seen. তো বলবেন যে আপনি রিসেন্টলি একটা মেলাতে গিয়েছেন, মানে টেকনোলজি বা ইলেকট্রনিক গ্যাজেটস একটা ফেয়ারে। ওইখানে আপনি একটা মোবাইলের নতুন মডেল আপনি সামনাসামনি দেখেছিলেন, আপনি ট্রাই করেছিলেন। তো সেইটারই আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট পরে দেখেছেন, একটা নিউ মডেল তারা লঞ্চ করেছে। তারপরে সেই দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট শোড সাম ইন্টারেস্টিং ফিচার্স। তারপরে আবার সব ঘুরে ফিরে মোবাইলের ফিচার গুলো বলে দিবেন, শেষ। ওকে, এখানে সব পাস্ট টেন্সে বলবেন দ্যাট মোবাইল ফোন হ্যাড এটা এটা, দ্যাট ক্যামেরা কোয়ালিটি ওয়াজ এরকম এরকম। কারণ কি, মানে অ্যাডভার্টাইজমেন্টটা আপনি দেখেছিলেন তাই না? তারপরে যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা আপনি দেখেছিলেন। তো এখানে এই কারণে মোবাইল ফোনের ফিচার গুলো সব পাস্ট টেন্সে বলবেন। নেক্সট কোয়েশ্চেন ফলো করলেই হবে, কোয়েশ্চেনও দেখবেন সব পাস্ট টেন্সে দেওয়া, ফলো করলেই হবে। 36। 36 হচ্ছে describe a time when someone apologized to you. আমাকে কেউ কি এটা বলতে পারবেন যে এই টপিকটা কিভাবে টেকনোলজির সাথে রিলেট করা যায়? কারো কোনো আইডিয়া? বাংলায় বলতে পারেন। জি জি। মেসেঞ্জারে যেমন ধরেন আমি একটা বন্ধু, কাউকে হ্যাঁ হ্যাঁ, আর বন্ধু? বন্ধু ফোন নিছিল ছবি তোলার জন্য, ফোন নিয়ে ফোন ভেঙে ফেলছে আর কি। হ্যাঁ, তারপর সে এইটা। আমার কাছে সরি ঠিক বলছে। আছে, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে কি তখন আপনার মোবাইলের ফিচার গুলো বলবেন যে আমার মোবাইলে এটা এটা ছিল, এই কোয়ালিটি অনেক এক্সপেন্সিভ ছিল, হাবিজাবি ক্যামেরা কোয়ালিটি এগুলা। মানে সোজা বাংলায় হচ্ছে যে এটা বলতে পারেন যে শুরুতে একটা গল্প টাইপের রাখতে পারে যে আমি একটা রিসেন্টলি বার্থডে পার্টি অ্যাটেন্ড করেছিলাম, সেখানে আমার অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। তো আমি একটা নিউ মডেলের ফোন সেখানে নিয়ে গিয়েছিলাম। তো এভরিওয়ান ওয়ান্টেড টু সি দ্যাট and everyone wanted to take pictures on it. So then one of my friends wanted to see that phone closely and wanted to take some photos. তো তারপরে হচ্ছে এইবার বলেন যে and after taking some photos that phone accidentally fell from his hand. ওকে, যে accidentally তার হাত থেকে এই ফোনটা পড়ে গিয়েছিল। তারপরে বলবেন that the screen was completely smashed অথবা the screen was completely broken. Smashed মানে হচ্ছে একবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, broken, and I was so worried, and I tried to open it up, but that phone was switched off, became switched off. It didn't, the battery wasn't responding, এরকম কিছু রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনি বলবেন যে I became very sad because that phone was quite expensive and that phone had এই ফোনের এই ফিচার টিচার ছিল, এগুলো আবার বলেন শেষ। তারপরে বলেন যে আপনার ফ্রেন্ড আপনার কাছে apologized, he sincerely apologized to me to break my phone. তারপরে বলেন যে on my next birthday he gifted me that same model, so I was so blown away with his uh, with this kind of gesture and I thanked him later.
এরকম কিছু রাখতে পারেন, ঠিক আছে? যে আপনার বার্থডে সে আপনাকে এই সেম মডেলের ফোনটা গিফট করেছিল, এমন কিছু রাখতে পারেন। ওকে, মানে অ্যাপোলোজাইজ কিভাবে করেছিল, এই যে কাউকে যেটা আমি ভাঙছি সেটা হচ্ছে তাকে আবার ফেরত বা পারচেস করে দাও, এটাও এক ধরনের অ্যাপোলোজাইজ করার পদ্ধতি, যে আমি খুবই সরি তোমার আগেরটা ভেঙে ফেলছি, এই যে একটা নতুনটা, এরকম এটাও একটা অ্যাপোলোজাইজ করার পদ্ধতি। সো এরকম রাখতে পারেন। গেল, এই খালি মোবাইল ফোনের ফিচারটা আর কি মেইন ফোকাস থাকবে, আর বাকিটা একটা গল্পের মতন করে বলা। নেক্সট, টপিক নাম্বার 42। 42 হচ্ছে describe a piece of technology. Describe a piece of technology you own that you feel difficult, that you feel is difficult to use. এইখানে আপনারা ল্যাপটপের কথা বলবেন। এখানে কিন্তু মোবাইল ফোনের কথা বলাটা লজিক্যাল না, কারণ মোবাইল যে কেউ ব্যবহার করতে পারে, সময় লাগলেও যে কেউ এটা শিখে ফেলবে। কিন্তু ল্যাপটপ ব্যবহার করা বা কম্পিউটার ব্যবহার করা এটা একটু ঝামেলার বিষয়। এখানে অনেক প্রোগ্রাম বা হচ্ছে যে কোন বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার বিষয় আছে, অনেকে এগুলোতে পারদর্শী না বা হতে সময় লাগে, ডিফিকাল্ট ইউজ। তো এটাই আপনি বলবেন যে এখানে আপনারা কোয়েশ্চেন গুলো ফলো করলেই না বুঝে যাবেন কেমনে বলতে হবে। কোয়েশ্চেন গুলো ফলো করলেই দেখবেন যে আপনারা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিবেন একটু বর্ণনা করে, দেখবেন আপনাদের গল্প রেডি হয়ে গেছে। এই হোয়েন ইউ গট ইট, আপনারা বলতে পারেন যে আপনার অফিস ওয়ার্কে আপনার অফিস আপনাকে একটা ল্যাপটপ দিয়েছে ফর ডেটা এন্ট্রি বা সামথিং লাইক দ্যাট। বা আপনি বলতে পারেন আপনার বাবা আপনাকে কিনে দিয়েছেন ফর একাডেমিক পারপাস সামথিং। তারপরে এটা আপনি কেন পেয়েছেন ওইটা একটু বর্ণনা করেন। তারপরে আপনি এটা কতবার ইউজ করেন বা কখন কখন আপনি এটাকে ব্যবহার করেন, এগুলা এক্সপ্লেন করলে দেখবেন যে আপনার মানে মূল গল্পটা রেডি হয়ে গেছে, জাস্ট কোয়েশ্চেন গুলো ফলো করলে। তারপরে এই যে হাউ ইউ ফিল, এটা আপনার কাছে কেন ডিফিকাল্ট লাগে বা সামথিং লাইক দ্যাট, ওইটা যখন আপনি বলবেন এইখানে না আপনি এক্সপ্লেন করেন যে ফার্স্ট আপনি একটু এক্সপ্লেন এটা করতে পারেন যে আপনার কাছে এটা ব্যবহার করতে কেন ডিফিকাল্ট লাগে। আপনারা একটা জিনিস তো সবাই খেয়াল করেছেন যে এই যে ল্যাপটপের ব্যাপারটা, এখন এই যে কম্পিউটার বেসড আইএলটিএস যখন হয়ে গেল, সবাই যে এত টেনশনে যে আল্লাহ কম্পিউটার বেসড আইএলটিএস এটা কেমনে করে করবো, এই সেই কত ঝামেলা, তাই না? এখন এই কম্পিউটার বেসড আইএলটিএস যে এত কঠিন লাগে, এটার পিছনে কি অনেক বড় একটা রিজন ইয়াটা না, যে উম কি বলেন এইগুলা ব্যবহার করতে আমরা অভ্যস্ত না, এটা অনেক বড় একটা রিজন না। এখন আমরা অভ্যস্ত না কেন? কারণ স্কুল কলেজ লাইফে আমাদের কখনো এই জিনিসটা ব্যবহার করানো বা এটা আমাদের ব্যবহার করাটা ম্যান্ডেটরি ছিল না। ঠিক আছে, যদি আমরা এরকম স্কুল কলেজ লাইফ থেকে এটাকে ব্যবহার করে আসতাম, তাহলে আমাদের কাছে কিন্তু এই কম্পিউটার বেসড আইএলটিএস বলে বা এই ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করা, এগুলা কিন্তু ডাল ভাতই হয়ে যাইতো অনেকের কাছে ডাল ভাত। আবার অনেকের কাছে ব্যাপারটা অনেক ডিফিকাল্ট, ব্যাপারটা ডিফিকাল্ট কারণই হচ্ছে এটা আমরা ছোটবেলা থেকে ইউজ করে অভ্যস্ত না। এটা হচ্ছে এটা অনেক বড় একটা রিজন। তো আপনি এটা বলেন যে ডিউরিং মাই স্কুল লাইফ I didn't used to utilize laptop in my regular academic activities, so that's why using laptop was completely new to me, and some features are not user friendly. মানে নতুন নতুন ল্যাপটপ বা নতুন সফটওয়্যার গুলো আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগে, কারণ এটা আমি, তাহলে এখানে হচ্ছে আপনি একটা নতুন স্ট্রাকচার ব্যবহার করার সুযোগ পাইলেন যে ডিউরিং মাই স্কুল লাইফ আর কলেজ লাইফ আই ডিডন্ট ইউজ টু ইউটিলাইজ ল্যাপটপ অর কম্পিউটার। ঠিক আছে, যে ওই সময় আমি এটা করতাম না। এই যে ডিডন্ট ইউজ টু, একটা নতুন স্ট্রাকচার ব্যবহার করার সুযোগ পাইলেন, এক্সামিনারকে আপনি আপনার স্ট্রাকচারের রেঞ্জ, গ্রামার রেঞ্জ আপনি শো করতে পারবেন এভাবে। ওকে, এটা বললেন। অ্যান্ড দেন তারপর আপনি বলেন যে অনেক কি 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 সফটওয়্যার আপনার কাছে ডিফিকাল্ট লাগে, লাইক পাওয়ার পয়েন্ট বা এক্সেল বা ফটোশপ, এ ধরনের কিছু ইন্টারেস্টিং কিছু নিউ ওয়েবসাইট বা আপডেটেড সফটওয়্যার আমার কাছে একটু কোয়াইট ডিফিকাল্ট টু ইউজ এর বললেই দেখবেন যে বর্ণনা হয়ে গেছে, বেশি লাগে। ওকে, নেক্সট। 50 নাম্বার হচ্ছে ডেসক্রাইব আ টাইম when you broke something। বলেন তো কি নিয়ে বলবেন? এই টপিকটা একটু আগে দেখে আসলেন না? মোবাইল ফোন ম্যাম একটু হ্যাঁ যে হ্যাঁ বললেন। হ্যাঁ, ওইটাই। তো এই কারণে আমি বললাম মোবাইল ফোন নিয়ে একটা রেডি করে ফেললে দেখবেন যে ঘুরে ফিরে অনেকগুলো টপিক মোবাইল ফোন নিয়ে আছে। নেক্সট, 72, no, 69।
69, describe a website you often visit. এখানে ফেসবুক নিয়ে বললেও হয়, তারপরে এখানে ইউটিউব নিয়ে বললেও হয়, ইটস ইউর চয়েস, যে কোনো একটা নিয়ে বললেই হয়েছে, বুঝছেন? ইজি। তারপরে টপিক নাম্বার 72, describe a website that sells second hand items. এখানে আমরা বিক্রয়.com নিয়ে বলতে পারি। তারপরে বিক্রয়.com এর ফিচার গুলা নিয়ে বলেন। তারপরে হচ্ছে বলতে পারেন যে মানে এখানে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড, কি কি ধরনের প্রোডাক্ট এখানে অ্যাভেলেবল আছে, লাইক ফার্নিচার, ইলেকট্রনিক গ্যাজেটস, জুয়েলারিজ, হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট এখানে খুবই অ্যাভেলেবল, মানুষজন এখান থেকে কেনে। তারপরে বলতে পারেন যে আপনি কিছু একটা কিনেছেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন, ঠিক আছে? তা বা আপনার ফ্রেন্ড একটা স্ক্যামের শিকার হয়েছিল, ওইটা নিয়ে কিছু একটা দুইটা সেন্টেন্স রাখতে পারেন। তো এইভাবে করে, আর ওইখানে কি কি ফিচার আছে বা কিভাবে ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন, এগুলো নিয়ে কয়েকটা সেন্টেন্স রাখতে পারেন। টপিক বর্ণনা দেখবেন যে বেসিক নলেজ থেকেও বললেও দেখবেন যে এটা ইজিলি বর্ণনা করতে পারবেন, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলে দেখবেন টপিক বড় হয়ে গেছে। ওকে, ইন্টারেস্টিং বিষয় সেকেন্ড হ্যান্ড আইটেম। আপনারা অনেকেই হয়তো বা আছেন যে সেকেন্ড হ্যান্ড আইটেম তেমন একটা প্রেফার করেন না বা সামথিং, বাট আমার কাছে মনে হয় যে যখন টাকা পয়সা লিমিটেড থাকে বা যখন আপনি দেখতেছেন যে আমার প্রয়োজন অনুযায়ী এই জিনিসটা আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল করতেছে, অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। যদি কাজ চলে যায় তাইলে ওই সময় ওই স্পেসিফিক কিছু ক্ষেত্রে কিনে ফেলাই ভালো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আমার ল্যাপটপ, হ্যাঁ, আমি যখন আমার জীবনের প্রথম ল্যাপটপ কিনি, ল্যাপটপ হচ্ছে 2020 করোনার সময় কেনা, হ্যাঁ। আমি তখন স্টুডেন্ট, এবং অবভিয়াসলি একজন স্টুডেন্টের কাছে ওই রকম, আমি আমি জব করতাম, আমি অনেক আগে থেকে জব করি। আমি ক্লাস 9 থেকে হচ্ছে নিজের পড়াশোনার খরচ নিজে চালাই, হ্যাঁ। তো এখন ওই সময় মানে ওই টাইমে আমি আইএস এর ব্যাপারটা, হ্যাঁ, তখন একটু টুকটাক পড়াতাম, বাট যখন করোনার সময় সবকিছু অফ হয়ে গেল, তো আই ওয়ান্টেড টু কন্টিনিউ মাই আর্নিং, হ্যাঁ, আমি আমার আর্নিংটা কন্টিনিউ রাখার চেষ্টা করছিলাম ওই সময়। পরে ভাবলাম যে আমি অনলাইন ক্লাস শুরু করি। তো ওই সময় এখন ল্যাপটপ, আপনার বিশ্বাস করবেন আমি ল্যাপটপ একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেছিলাম 10,000 টাকা দিয়ে, হ্যাঁ। 10,000 টাকা দিয়ে, সেটা হচ্ছে এইচপি এর একটা ল্যাপটপ ছিল, মানে ঠিক ল্যাপটপও না, ওইটা একটা নোটবুক টাইপের ছিল, ছোটখাটো। তো জাস্ট কোনো মতে ক্লাস নেওয়া যাবে, সেটার স্টোরেজ খুবই কম ছিল। কত জিবি যেন, মানে খুবই কম, যেটা হচ্ছে এখন তো ল্যাপটপের সব জায়গায় স্টোরেজ টেরাবাইটে, বাট ওইখানে খুবই লিমিটেড স্টোরেজ ছিল, একটা মুভি রাখলে আরেকটা মুভি রাখার জায়গা নেই, এই টাইপের আর কি। তো কিনলাম 10,000 টাকা দিয়ে। তারপরে হচ্ছে সেই ল্যাপটপ দিয়ে আমি কত, এবং ওই ল্যাপটপ এখনো ঠিক আছে, মানে এইচপি এর প্রোডাক্ট, মাশাল্লাহ, হ্যাঁ। তো হচ্ছে যে ওই ল্যাপটপ এখনো ঠিক আছে, যদিও আমি এখন কম ইউজ করি, বাট হচ্ছে সেই 10,000 টাকার ল্যাপটপ দিয়ে আই আর্নড মেবি 200x ফ্রম দ্যাট ল্যাপটপ। সেই 10,000 টাকা দিয়ে আই জেনারেটেড মাই আর্নিংস। তো জাস্ট আই কান্ট ইমাজিন যে ওইটা না থাকলে আমার কি হইতো, ঠিক আছে, যে এখন। এবং আপনারা শুনে আরো অবাক হবে, আই এম নট ব্র্যাগিং, বাট জাস্ট আমি একটু বলছি, আই বট মাই ফার্স্ট অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, when I was when I was 19, আমার যখন 19 বছর বয়স, তখন হচ্ছে আমি আমার ফার্স্ট অ্যাপার্টমেন্ট কিনেছি। এবং হচ্ছে সেটা সেটা এসেছে হচ্ছে ইয়া থেকে, সেই 10,000 টাকার ল্যাপটপ থেকে, বুঝছেন? তো জাস্ট ইমাজিন এই সেকেন্ড হ্যান্ড আইটেম, সেকেন্ড হ্যান্ড মানে কতটা আহ মানে যদি হচ্ছে কাজে লাগানো যায় জিনিসপত্রে, আমি তো এই চিন্তা করি। এবং ইনভেস্টমেন্ট, এই যে মানুষজন হচ্ছে যে, হ্যাঁ, শখ তো থাকতেই পারে, আইফোনের শখ বা সামথিং, বাট আপনি যদি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন, যদি অ্যাকচুয়ালি সেটাকে কাজে লাগাইতে পারেন, আমাদের হাতে এখন আসলে অনেক পাওয়ার, এক একটা ফোন, অনেক কিছু করা যেতে পারে। তো হচ্ছে যে এগুলাকে যদি অ্যাকচুয়ালি কাজে লাগানো যায়, তাহলে কত দারুণ একটা ব্যাপার হয়, রাইট? এবং আই বিলং ফ্রম ভেরি ভেরি কনজারভেটিভ ফ্যামিলি, প্লাস হচ্ছে আমি এটা আগে বলেছি, প্লাস হচ্ছে আমি কিন্তু মানে খুবই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বলতে পারেন, আই আই বিলং, ঠিক আছে। হচ্ছে যে কি বলে, আমার বাবা স্কুল টিচার ছিলেন, বাট আমার আব্বুর জব ছিল না মাঝখানে অনেক দিন, রাজনৈতিক কারণে খুব ডিফিকাল্ট টাইম ছিল মাঝখানে। তো হচ্ছে যে ইভেন আমাদেরকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, হ্যাঁ। ওই সময়
এই যে এখন তো অনেক ইয়া হয় যে বিএনপি জামাত কি ইয়া, বাট ওই টাইমে দুই দলই আসলে ইকুয়াল লেভেলের সাফার করছে। অনেক মামলা টামলা দিয়ে রাখতো, তারপরে হচ্ছে যে যদিও আব্বু অতটাও অ্যাক্টিভ ছিল না, বাট স্টিল হচ্ছে যে আমাদের পুরো এলাকা খালি করে ফেলছিল। পুরো এলাকায় পুরুষ মানুষ থাকতে পারতো না, এমন অবস্থা হতো। তো আমাদের বাসা থেকে, আমরা 3 বোন আর আমার আম্মু, তো আমাদের বাসা থেকে বের করে দিচ্ছিল এক কাপড়ে। তারপরে হচ্ছে সেখান থেকে আই গ্রো। মানে আমি, আমার আম্মু তো ভাবছিল যে আমরা মনে হয় পড়াশোনায় কন্টিনিউ করতে পারবো না, গ্রামে চলে যেতে হবে। বাট ওই টাইমে আমার বোন জব করতো, আমার বড় বোন। তো ও হচ্ছে দেন ফ্যামিলি সামলাইলো। তারপর হচ্ছে তখন আমরা সবাই যার যার আর্নিং নিজেরাই করা শুরু করলাম। ভেরি ডিফিকাল্ট টাইম। আমি আমার আব্বুকে দেখি নাই 3 বছর সম্ভবত, আমি আমার আব্বুকে দেখি নাই। আব্বু, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আব্বুর সাথে আমার সম্ভবত 3.5 বছর পরে দেখা হয়। তো আব্বু বলে, আল্লাহ তুই এত লম্বা হয়ে গেছিস, কতদিন পরে দেখলাম। মানে কি যে টাইম ছিল আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। তো সেই টাইম থেকে আই কেম টু দিস, এত লম্বা একটা জার্নি। এবং আহ, মানে সেই এই জাস্ট ফ্রম এই 10,000 টাকার ল্যাপটপ, ঠিক আছে। সো যাই হোক, হোয়াট আট লাইফ। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, আশিস কিছু বলতে চান? ম্যাম, মানে আপনি কি ইউআই তে ক্লাস নেন? হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি, একটা হ্যাঁ হ্যাঁ, ইবাইতে আমি লেকচারার, মানে পার্ট টাইম লেকচারার আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো তারপরে আসি এখানে। ও আর আর আপনারা জানেন কিনা, আপনারা হয়তো অনেকে জানেন না, আমি কিন্তু একজন ডক্টর মেইনলি। আমি একজন অ্যানিমেল ডক্টর, ভেট। আমার নিজের হসপিটাল আছে। তো আমার নিজের হসপিটালে আরো ডাক্তাররা কাজ করেন বা সামথিং। তো মাঝে মাঝে আমাকে মনে হয় অফিসেও দেখেছেন এর আগে, মানে ক্যামেরা যখন অন করেছিলাম অফিসে, ওটা হচ্ছে আমার নিজের অফিস। তো ওখানে ওটা নিজের হসপিটাল। আমি গত বছর আর কি কাজ শুরু করেছি। ওভারঅল মাশাআল্লাহ সবকিছু ঠিকঠাক। এখন ওটা খুব দারুণ ভাবে চলতেছে, আমি এক্সপেক্ট করি না এত দারুণ চলবে। তো হচ্ছে যে এই হসপিটালটাও, যে যে আপনি যে বেসিক যে ইনভেস্টমেন্ট আমার, সেটাও বলতে পারেন ওই 10,000 টাকার ল্যাপটপ থেকে আসছে। ঠিক আছে। সো এই বিশাল মানে এই যে একটা অনেক বড় একটা প্রজেক্ট, এবং এখানে বিদেশ থেকে আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছি, কারণ অ্যানিমেলদের জন্য এক্স রে মেশিন বা হচ্ছে আল্ট্রাসাউন্ড, বা অ্যানিমেলদের জন্য যে ল্যাব টেস্টের যে মেশিনারিজ দরকার পড়ে, এটা কিন্তু বাংলাদেশে খুব রেয়ার। এবং পুরা ঢাকা শহরে এক্স রে মেশিন আছে সম্ভবত 3টা থেকে 4টা। এর মধ্যে একটা হচ্ছে আমার হসপিটালে আছে। তো এই জিনিসগুলো চায়না থেকে সবকিছু, বা অন্যান্য জার্মানি, এরকম অন্যান্য কান্ট্রি থেকে সোর্স করে আমি আমাদের দেশে হচ্ছে নিয়ে আসার ব্যবস্থা করছি। এই ধরনের ইয়াগুলা, ফ্যাসিলিটিস গুলো অ্যানিমেলদের জন্য অ্যাভেলেবল করা, ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, বাট আই ডিড ইট। তো এই জিনিসটারও যে এটার পিছনে, এবং এটা জাস্ট আমার নিজের, মানে এখানে অন্য কোনো পার্টনার বা অন্য কেউ না, এটা জাস্ট আমার নিজের বিল্ড করা হসপিটাল। তো এইখানেও যেই আপনার যে ইনভেস্টমেন্টটা প্রয়োজন, সেটা ওই আসছে 10,000 টাকার ল্যাপটপ থেকে, ঠিক আছে। ওই ল্যাপটপটা লিটারালি আমার মাঝে মাঝে মন চায় একটা চুমা দেই। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আল্লাহ মানে এত এত হেল্প করেছেন। ওকে। ম্যাম, ম্যাম কোথায় আপনার হসপিটালের হসপিটালটা? নাম কি? আসাদ কি বলছিলেন? আপনার হসপিটালের নাম কি ম্যাম? ও, এভারকাইন্ড অ্যানিমাল কেয়ার, এটা মিরপুরে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আসি, টপিক নাম্বার 72 আসসালামু পর্যন্ত আলাইকুম পড়েছি। ম্যাম, আপনার হচ্ছে হসপিটালের ওইটা একটু মানে কিভাবে যাইতে হয়, ওটার ও একটু আচ্ছা আচ্ছা, লোকেশনটা এটা একটু বলে এটা দিন। মিরপুর 60 ফিট আর কি। আপনি ইনবক্সে নক করলে হয়তো আরো ডিটেলস বলা যাবে। ঠিক আছে ম্যাম। ওকে। তারপর 79-এ আসি। 79, এখানে দেখেন, describe a time when someone gave you something that you really wanted। কি নিয়ে বলা যায়? Describe a time when someone gave you something that you really wanted। এটা মোবাইল ফোন নিয়ে বলবেন, কেউ আপনাকে মোবাইল গিফট করেছিল, ঠিক আছে। আপনার মনে করুন কোন একটা ফ্রেন্ডকে নিয়ে বললেন যে সে আপনাকে একটা iPhone 17 Pro Max গিফট করছিল বা সামথিং। হ্যাঁ, এগুলো নিয়ে বলা। এরকম একটা ফ্রেন্ড আমারও দরকার পাই যাবে। তো হচ্ছে যে এটা নিয়ে বলি, তারপরে এক্সপ্লেন করেন যে আপনি হচ্ছে উম ইয়া মোবাইলের ফিচার গুলা বলবেন। এই মোবাইলে সে আমাকে বার্থডেতে এটা গিফট করেছিল, মোবাইলের এটা এটা এরকম এরকম ফিচার্স আছে, যে ফিরে একই কথাবার্তা। তারপরে টপিক নাম্বার 87।
87 হচ্ছে এখানে দেখা যায় describe something you had to share with others. describe something you had to share with others কি নিয়ে বলা যায়? কারো কোনো আইডিয়া? বাংলায় বলতে পারে। ল্যাপটপ ম্যাম, হ্যাঁ ল্যাপটপে ল্যাপটপ, শেয়ার হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ল্যাপটপ নিয়ে বলা যায়। কিভাবে বলবেন? এটা হচ্ছে কি ফার্স্টে এভাবে করে রাখতে পারেন যে আমাদের ইউনিভার্সিটিতে একটা ইয়া ছিল, একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। বা গ্রুপ প্রজেক্ট ছিল। হ্যাঁ হ্যাঁ গ্রুপ প্রজেক্ট বা গ্রুপ প্রেজেন্টেশন এরকম। বাট মাই আই হ্যাভ 5 মেম্বার্স ইন মাই গ্রুপ, বাট এক্সেপ্ট মি নো ওয়ান হ্যাড ল্যাপটপ অ্যাট দ্যাট টাইম। ঠিক আছে, মানে আমি ছাড়া আর কারোর কাছেই হচ্ছে ওই সময় ল্যাপটপ ছিল না। So to make that project অথবা to fulfill that assignment, I shared my laptop with others. তারপর ল্যাপটপের ফিচার গুলা বলেন যে আমার ল্যাপটপে এটা এটা আছে, এই ফিচার্স আছে, ল্যাপটপের ফিচার গুলা বলে দেন, বাকি কথা বলতে আর কি। ওকে, নেক্সট টপিক নাম্বার 87 গেল, 107 107 এখানে describe something you bought that you really wanted to return কি নিয়ে বলা যায় এখানে? describe something ল্যাপটপ you bought that you really wanted to return মোবাইল ফোন নিয়েই বলবো, ঠিক আছে? মোবাইল ফোনের ফিচার্স গুলা বলবেন, এই মোবাইলে একটা একটা কিনেছি, তারপরে মোবাইলের ফিচার গুলো বলেন ওইখানে। ওইখানে একটু নেগেটিভ ভাবে বলবেন কি যে আপনার ক্যামেরা কোয়ালিটি wasn't that much satisfactory। তারপরে বলবেন যে that phone was quite heavy and not user friendly for me। এইভাবে করে কয়েকটা মানে একটু নেগেটিভ ভাবে বলবেন যে মোবাইলের এই প্রবলেম ছিল আর কি, ঠিক আছে? তারপরে বলেন যে ওইটা আপনি রিটার্ন করতে চান, রিটার্ন করে আপনি একটা বেটার কোয়ালিটি ফোন কিনতে চান বা সামথিং লাইক দ্যাট, এরকম বলার আর কি। বাট মোবাইল ফোনটাকে বেশি ফোকাস করবেন। ওকে, নেক্সট টপিক নাম্বার লাস্টেরটা হচ্ছে ম্যাম 124। জি বলেন। ম্যাম এই টপিকটা দিলে মানে আমি ধরেন এখানে তো ম্যাম মানে ক্যাটাগরি ভাগ করে দিচ্ছেন যে টেকনোলজি, হুম তো হুম ওখানে তো আমার ধরেন পরীক্ষা হলে মাথায় আসবে না ধরেন টেকনোলজি না কি। ধরেন আমি বললাম যে অন্য কিছু, যে একটা বুক দিছিলাম মানে বুক নিছিলাম ওইটা আমি এখন চাচ্ছি না, ফেরত দিতে চাচ্ছি, ওইটা আবার রিটার্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই, কিন্তু ওই যে বুক নিয়ে আপনি কতক্ষণ মানে ওটার ফিচার বর্ণনা করা বা ইয়া, যদি আপনার পক্ষে মানে আপনি যদি এনাফ বর্ণনা করতে পারেন, যদি আপনার আইডিয়া রেডি থাকে তাহলে ইউ ক্যান গো ফর ইট, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা নেক্সট এই যে টপিক নাম্বার 124 এখানে দেখেন, এই টপিকটা সবার থেকে একটু আলাদা। হ্যাঁ এই টপিক একটু ডিফারেন্ট আছে। এখানে হচ্ছে যে describe an area or subject of science that you are interested in and would like to learn more about। ঠিক আছে, তো এখন describe an area or subject of science, এখানে দেখেন যাদের পরিচিত টপিক আছে, যেমন আমার বায়োলজি খুব পছন্দ, এই জন্য আমার ফার্দার এই লাইনে যাওয়া। হ্যাঁ এখন এখানে অনেকেই হয়তো বা আছেন যে যাদের কেমিস্ট্রি পছন্দ, ফিজিক্স পছন্দ বা রোবোটিক্স এআই এই টাইপের কিছু পছন্দ, তারা তাদের প্রেফারেন্স নিয়ে বলতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এখানে হয়তো বা আরো অনেকে এমন আছেন যাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড সায়েন্স না, ঠিক আছে? যদি ব্যাকগ্রাউন্ড সায়েন্স না হয় তাদের জন্য বর্ণনা করাটা একটু ডিফিকাল্ট না এখানে। তো তারা করবেন কি, এখানে টেকনোলজি দিয়ে বলবেন। টেকনোলজি কিন্তু একটা এরিয়া অফ সায়েন্স, ঠিক আছে? তো ওইটা নিয়ে বলেন যে আপনি এভাবে করে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে যে এক্সাম্পল আছে ম্যান্ডেটরি না যে আমাকে এটার মধ্যেই বলতে হবে, কোনো ম্যান্ডেটরি বিষয় বাধ্যবাধকতা নাই। এখানে জাস্ট এক্সাম্পলটা দেওয়া আছে যে এই টাইপের বলবা, এরকম একটা টাইপ দেখানোর জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য। তো ম্যান্ডেটরি না যে আমাকে এই দুটা থেকেই বলতে হবে, আপনি চাইলে এটার বাইরেও বলতে পারেন। তো ওইটাই আপনি টেকনোলজি নিয়ে বললেন। আমরা টেকনোলজি নিয়ে না ছোটবেলায় রচনা লিখতাম, কার মনে আছে আমি জানি না, বাট আমরা, আমার যতদূর মনে পড়ে, আমরা হচ্ছে প্রচুর মানে কি বলে এটাকে ধুমায় পাতার পরে পাতা লিখতাম, এবং পয়েন্ট বানানো তুলনামূলক ইজিয়ার ছিল। আমরা এইভাবে করে পয়েন্ট বানাইতাম, কৃষি ক্ষেত্রে প্রযুক্তি, শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি, মৎস্য ক্ষেত্রে প্রযুক্তি, ঠিক আছে? সো এরকম ভাবে হচ্ছে দুনিয়ার মানে এক গাদা হচ্ছে দৈনন্দিন জীবনের প্রযুক্তি, এরকম দিয়ে দিয়ে হচ্ছে অনেক পয়েন্ট বানাইতাম, ঠিক আছে? সো কারো কি মনে আছে এরকম রচনা লেখার কথা? জি ম্যাম, বাংলা সেকেন্ড পার্টে মনে আছে, ইংলিশ সেকেন্ড পার্টে মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ধুমায় হচ্ছে এই জিনিস লিখতাম। এখন
এইটা রিলেটেড হচ্ছে যে যখন আপনি এটা এক্সপ্লেন করবেন আরো যে এই ক্ষেত্রে টেকনোলজি এরকম ক্ষেত্রে ব্যবহার করতাম, তো টেকনোলজির সংজ্ঞাটা একটু বলে রাখি। টেকনোলজি হচ্ছে বেসিকলি আহ বুঝি আপু এআই নিয়ে বলা যাবে না? অবশ্যই বলা যাবে, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। এআই তো আই মিন ইজি হবে আই গেস। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা, ওই যে বললাম যে এটা যেমনি সুবিধা হয়, ঠিক আছে, আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে রাখতেছি। তো এখন আপনারা ফার্স্টে বলবেন যে টেকনোলজি ইজ বেসিকলি দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স বা ইমপ্লিমেন্টেশন অফ সায়েন্স, মানে সায়েন্সের বাস্তবায়ন, বিজ্ঞানের বাস্তবায়নকে আসলে প্রযুক্তি বলে, বিজ্ঞানের ব্যবহারকেই প্রযুক্তি বলে। ঠিক আছে, সোজা বাংলায়। তো ফার্স্ট এটা বলে নিলেন, তারপরে এখানে একটা কোয়েশ্চেন থাকবে যে আপনি কেন এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্টেড। তখন আপনি এভাবে করে বলবেন যে টেকনোলজি আমরা আমাদের প্রত্যেকটা মানে উই ইউজ টেকনোলজি ইন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ। অ্যাসপেক্ট, ওই মনে আছে সেক্টরের পরিবর্তে শিখাইছিলাম যে প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ। তারপরে হচ্ছে এটা নিয়ে আরো এক্সপ্লেন করেন যে টেকনোলজি হচ্ছে আমরা ব্যবহার করি আহ ইয়া হ্যাঁ, টেকনোলজি হচ্ছে আমরা ব্যবহার করি আমাদের রেগুলার লাইফে। তো রেগুলার লাইফে কোন কোন ক্ষেত্রে ইউজ করেন সেটা বলেন, মানে আমাদের হাউস হোল্ড ওয়ার্কে বলেন বা আমাদের অফিসিয়াল ওয়ার্কে, এগুলোর ক্ষেত্রে আমরা টেকনোলজি ইউজ করছি, এগুলো নিয়ে বলেন। তারপর কমিউনিকেশন ক্ষেত্রে আমরা টেকনোলজি ব্যবহার করছি, সেটা নিয়ে 3-4টা সেন্টেন্স বলেন, কমিউনিকেশনে কি কি ইউজ করলাম। তারপরে হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে বলেন একটু, এডুকেশনের ক্ষেত্রে বলেন, বিজনেসের ক্ষেত্রে বলেন। এরকম কয়েকটা পার্ট, এরকম কয়েকটা পয়েন্ট নিয়ে 3-4টা করে এরকম সেন্টেন্স দিয়ে বলে তারপরে বলবেন যে যেহেতু আমরা এরকম প্রত্যেকটা ইন এভরি অ্যাসপেক্ট অফ আর লাইফ, প্রত্যেকটা ক্ষেত্রে এই টেকনোলজিকে ব্যবহার করছি, এই কারণে আমি এটা সম্পর্কে আরো বেশি জানতে চাই। বুঝতে পারছেন? তাহলে আপনারা কি খেয়াল করেছেন যে ল্যাঙ্গুয়েজটা অনেক ইজিয়ার হচ্ছে না, মানে পরিচিত ল্যাঙ্গুয়েজ থাকতেছে আপনাদের, মানে বলতে বা আইডিয়া জেনারেট করতে অ্যাটলিস্ট কোনো প্রবলেম হবে না যদি আপনারা এই ওয়েতে বলেন। ঠিক আছে, অনেকেই দেখবেন যে অন্যান্য টপিক নিয়ে বলতে গিয়ে 1 মিনিটের মাথায় থেমে গেছে যে আমি আর কি বলবো খুঁজে পাইতেছি না। বাট আপনি যদি টেকনোলজি নিয়ে বলেন এটার তো কোনো শেষ নাই, মানে আপনি যদি খালি কমিউনিকেশন নিয়েও বলেন যে কমিউনিকেশন আমরা এই ক্ষেত্রে ইউজ করি, সোশ্যাল মিডিয়া এই সেই, তারপরে হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেটস আছে, তারপরে এই যে বিভিন্ন ট্রান্সপোর্টেশন, এইগুলো নিয়ে কথা বলতে বলতে দেখবেন যে আপনার টপিক কত বড় হয়ে গেছে। তারপর আবার এডুকেশন ক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাসরুম, অনলাইন ক্লাসেস এই সেই, এডুকেশন ক্ষেত্রে টেকনোলজি ব্যবহার করতেছি, এটা নিয়ে বলে দেখবেন টপিক কত বড় হয়ে গেছে। তো দেখবেন আইডিয়া জেনারেট করতে অ্যাটলিস্ট কোনো প্রবলেম হবে না যদি আপনারা এই ওয়েতে বলেন। আর এছাড়া বাকিটা অবশ্যই আপনাদের প্রেফারেন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমাকে জিজ্ঞেস করলে আমি হয়তো বা বায়োলজি নিয়ে বলবো, আমার এটা খুবই পছন্দের সাবজেক্ট। ইট ডিপেন্ডস অন ইউর পার্সোনাল প্রেফারেন্সেস অ্যাজ ওয়েল। আমার হচ্ছে যে জিওলজি ডিপার্টমেন্ট, আমার বায়োলজি আছে। সরি, বুঝতে পারিনি, একটু আরেকবার। আমার সাবজেক্টটা জিওলজি। ও আচ্ছা আচ্ছা, আরে দারুণ, সেই খুবই ইন্টারেস্টিং টু সাবজেক্ট। আর ওকে। আমার আপনার মতে আমার বাবা হচ্ছে লাইফ স্টাইল অফিসার। ও ওয়াও ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, সেই। আচ্ছা ওকে। তারপরে আহ এখানে এখন, হ্যাঁ এই টপিক নিয়ে বলে দিন। বাস, কংগ্রাচুলেশনস, আপনাদের টপিক মানে মোটামুটি আমার বর্ণনা করা শেষ। এখন আমি দেখাই দিব যে এখানে আপনারা একটু অ্যাডভান্সড ভোক্যাব বা সেন্টেন্স আইডিয়াস কিভাবে ইউটিলাইজ করতে পারেন। সো লেটস গো দেয়ার। এখন আপনারা একটা বেসিক আইডিয়া তো পাইছেন, এবং বেসিক আইডিয়াতে কি দেখলেন, ধরে ধরে ঘুরে ফিরে কিন্তু সবই মোবাইল ফোন নিয়ে, বেশিরভাগ 2-3টা আছে ওয়েবসাইট নিয়ে আর একটা এই সাবজেক্ট নিয়ে। ঠিক আছে, ল্যাপটপ, দুটা আছে। ওই এখানে লিস্ট অফ ভোকাবুলারিজ, এখানে হচ্ছে ফর টেকনোলজি রিলেটেড কিউকার টপিকস। এইখানে এখানে অনেক ওয়ার্ডের আইডিয়াস দেওয়া আছে, তো আমি একটু দেখাই দিই এগুলো আপনারা কিভাবে ইউটিলাইজ করবেন। তো কনভিনিয়েন্ট ওয়ার্ডটা টেকনোলজি রিলেটেড যে কোনো টপিক থাকুক না কেন, কনভিনিয়েন্ট ওয়ার্ডটা আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনি বলবেন যে ইউজিং ওয়্যারলেস হেডফোনস ইজ কনভিনিয়েন্ট ফর মি। তো এই ইউজিং ওয়্যারলেস হেডফোনস এটা নিয়ে একটা বলেন। তারপরে ওই যে মোবাইল ফোনের ফিচার যখন আপনি বর্ণনা করবেন, তখন আপনি ওই পার্টিকুলার মডেলটা নিয়ে বলেন যে দিস মডেল ইজ সো কনভিনিয়েন্ট ফর মাই রেগুলার ইউজ। তারপর ল্যাপটপ, ল্যাপটপের ওই যে একটা টপিক আছে না যে আপনার কাছে ডিফিকাল্ট লাগে ইউজ করা, তো এখানে বলেন যে ইউজিং ল্যাপটপ ফর মাই রেগুলার অ্যাক্টিভিটিস ইজ নট কনভিনিয়েন্ট ফর মি অ্যাট অল, যে আমার জন্য এটা একেবারেই কনভিনিয়েন্ট না, আই এম কমপ্লিটলি নিউ
টু কমপ্লিটলি নিউ ইন ইউজিং ল্যাপটপ, যে আমি ল্যাপটপ ব্যবহার করাতে একদমই নতুন, তো আমার কাছে এটা ব্যবহার করা একেবারেই কনভিনিয়েন্ট না, ইট ইজ নট কনভিনিয়েন্ট ফর মি অ্যাট অল। ঠিক আছে, অথবা ইট ইজ ইনকনভিনিয়েন্ট। কনভিনিয়েন্টের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হচ্ছে ইনকনভিনিয়েন্ট। ঠিক আছে, ভুলেও আবার অন্য কিছু দিয়ে রাখেন না, আনকনভিনিয়েন্ট। হ্যাঁ, ইংলিশে রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার কোনো দরকার নাই, আপনারা হচ্ছে এটা একটু জেনে রাখেন, ইনকনভিনিয়েন্ট। ওকে, তারপরে হচ্ছে আর কি বলা যায়, কার জন্য মাইক্রোফোন ওপেন? ওকে, এখানে আসি। হ্যাঁ, তারপরে লেবার সেভিং ডিভাইস। ও আচ্ছা, ওয়েবসাইটের কথা, একটা টপিক আছে না, 2-3টা টপিক আছে না ওয়েবসাইট নিয়ে, ওয়েবসাইট বা অ্যাপ, ওইখানে কি বলবেন? Using this website for my regular use for communication, it is so convenient for me. অথবা using this website for my regular communication is so convenient for me. ঠিক আছে, তারপরে লেবার সেভিং ডিভাইস। লেবার সেভিং ডিভাইস এটা হচ্ছে ওই যে আপনাদের টেকনোলজি রিলেটেড টপিক একটা, মানে সাবজেক্ট রিলেটেড টপিক একটা আছে না, ওইখানে আপনি ফার্স্টে তো বললেন যে টেকনোলজি ইজ বেসিক্যালি দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স। তারপরে পরের সেন্টেন্সটা এরকম রাখতে পারেন যে বাই ইউজিং টেকনোলজি, সেন্টেন্সটা হুবহু ইউটিলাইজ করতে পারবেন। বাই ইউজিং টেকনোলজি পিপল আর প্রডিউসিং মোর অ্যান্ড মোর লেবার সেভিং ডিভাইসেস। টেকনোলজির মূল উদ্দেশ্যই কিন্তু মানুষের পরিশ্রম কমানো, তাই না? তো বলেন যে বর্তমানে টেকনোলজির ব্যবহার করে মানুষজন অনেক লেবার সেভিং ডিভাইস তৈরি করছে। ওকে, সো এই লেবার সেভিং ডিভাইস নিয়ে সেন্টেন্স রাখেন। তারপরে হচ্ছে আরো কি রাখা যায়, আরো কি বলা যায়? আপনি এখানে বলতে পারেন যে টেকনোলজি, হ্যাঁ, ও আচ্ছা, লেবার সেভিং ডিভাইস। আপনি আপনার মোবাইল ফোনের বর্ণনা যখন দিবেন না, তখন এখানে বলবেন যে দিস মোবাইল ফোন ইজ লাইক টেকনোলজি, is like a labor saving device for me because on that phone I can order anything from my home. I can order anything through this phone. তারপরে বলতে পারেন যে I can find any location or I can communicate with seconds, so it actually saves a lot of time and labor of me, যে আমার প্রচুর সময় বাঁচায়, পরিশ্রম কমায়। ঠিক আছে, তো এইভাবে করে রাখতে পারেন যে my mobile phone is like a labor saving device for me. তারপরে ওয়েবসাইট আছে না, যদি আপনারা চ্যাট জিপিটি নিয়ে বলেন বা ইউটিউব নিয়ে বলেন যে ইউটিউবে কোনো একটা কিছু ভিডিও দেখে আমি অনেক কিছু শিখি, এটা আমার অনেক পরিশ্রম কমায়, আমার টাকা সেভ হয়, তো এখানে বলেন যে ইউটিউব ইজ লাইক আ লেবার সেভিং টুল ফর মি। ওয়েবসাইট না বলে টুল বলবেন যে এটা আমার জন্য একটা লেবার সেভিং টুল। ঠিক আছে, এইভাবে বলে এই জিনিস, এই লেবার সেভিং ওয়ার্ড এটাও সব জায়গায় ব্যবহার করা যায়। ঠিক আছে, নেক্সট ইমার্জিং টেকনোলজি। ইমার্জিং এই কথাটা আমরা সাধারণত মেডিকেল সায়েন্সে পড়ে থাকি, যারা এখানে কেউ যদি থাকে মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড তারা এটা বুঝতে পারবেন। ইমার্জিং মানে হচ্ছে আমরা এটা ব্যবহার করে ইমার্জিং ডিজিজ বলি আমরা, যে অনেক দ্রুত ছড়ায় যায়, এরকম এই ডিজিজের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি। বাট এছাড়া হচ্ছে আপনারা এই ইমার্জিং টেকনোলজি বলতে এখানে বুঝাচ্ছে যে ধরনের টেকনোলজি দিনে দিনে অনেক দ্রুত ছড়িয়ে যাচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করে থাকি ইমার্জিং টেকনোলজি কথাটা, যে পিপল আর গেটিং লটস অফ অ্যাডভান্টেজেস বাই ইমার্জিং টেকনোলজি নাওয়াডেজ। ঠিক আছে, এই ওকে, তারপর আসছি সফিস্টিকেটেড হাইটেক। সফিস্টিকেটেড হাইটেক এখানে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, এটা দ্বারা বোঝাচ্ছে খুবই সূক্ষ্ম, আহ কি বলে এটাকে, খুবই সূক্ষ্ম উন্নত প্রযুক্তি। ঠিক আছে, এই সেন্টেন্সটা পড়েন, দ্য নিউ স্মার্টফোন ফিচার্স আ সফিস্টিকেটেড হাইটেক ক্যামেরা। যে এই ফোনটা একটা সফিস্টিকেটেড হাইটেক ক্যামেরাকে ফিচার, বা এই ফোনের মধ্যে একটা সফিস্টিকেটেড হাইটেক ক্যামেরা আছে। ওকে, তারপরে আপনি ল্যাপটপের ক্ষেত্রে ইউজ করতে পারেন যে অন দিস ল্যাপটপ ইট হ্যাজ সাম সফিস্টিকেটেড হাই টেকনোলজি। ঠিক আছে, এরকম কিছু, বা দিস ল্যাপটপ হ্যাজ সাম সফিস্টিকেটেড হাইটেক ফিচার্স, এই ল্যাপটপে কিছু সফিস্টিকেটেড হাইটেক ফিচার্স আছে। ওকে, ওকে, ঠিক আছে, ফাইন। তারপরে আসি ব্রাউজ। ব্রাউজ কথাটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি যে খোঁজা, মানে আই মিন ব্রাউজ ইন্টারনেট এরকম। এটা হচ্ছে আপনি বলতে পারেন যে আমি এই ফোনে বিভিন্ন জিনিস আমি ইন্টারনেট ব্রাউজ করি, বা বিভিন্ন ইনফরমেশনের জন্য আমি
আমার ফোন থেকে ইন্টারনেট ব্রাউজ করি, আমি কিছু কথাবার্তা রাখতে পারি, তেমন ইম্পর্টেন্ট কিছু না। ওয়্যারলেস তেমন কমন জিনিস। ইনডিসপেন্সিবল, এইটা একটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুবই খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। ভালো করে প্রোনাউন্স করে এখনই প্র্যাকটিস করে নেন। ইনডিসপেন্সিবল, 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 একটু অভ্যস্ত হন, ঠিক আছে? এই ইনডিসপেন্সিবল মানে হচ্ছে, কে বলতে পারবেন, কারো কোনো আইডিয়া? ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে কাছাকাছি গেছেন। অপরিহার্য, ইয়েস, ওরকমই। অপরিহার্য। হ্যাঁ হ্যাঁ, যে জিনিসটা ছাড়া আপনার চলবেই না, এরকম ইনডিসপেন্সিবল। এই কথা আপনাদের মনে আছে ছোটবেলায় আমরা হচ্ছে এটা অ্যাডভার্টাইজ ছিল না, ওই যে শুধু তীর ছাড়া আমার চলেই না, একটা বাচ্চা বলতে এত কিউট করে বলতো, ওদের ওইখানে ইয়া ছিল, আহ অনেক কিউট লাগতো। এনিওয়ে, তো এই ইনডিসপেন্সিবল হচ্ছে ওইরকম, যেটা ছাড়া আপনার চলবেই না এমন। তো এখানে হচ্ছে, ইন দিস ফাস্ট পেস্ট ওয়ার্ল্ড স্মার্টফোনস হ্যাভ বিকাম অ্যান ইন্ডিসপেন্সিবল টুল ফর কমিউনিকেশন। মানে স্মার্টফোনটা হচ্ছে যে খুবই অপরিহার্য একটা টুল। যাই হোক, আপনাদের এত বড় কঠিন সেন্টেন্স বলা দরকার নেই, আপনারা এটা ইউটিলাইজ করে নিজেদের মতন করে সেন্টেন্স বানায় নেন, যে মাই মোবাইল ফোন ইজ অ্যান ইনডিসপেন্সিবল ডিভাইস ফর মি। যে আমার ফোনটা আমার কাছে একটা অপরিহার্য একটা ডিভাইস, এটা ছাড়া আমার চলবেই না। তারপর আবার বলতে পারেন যে in my office, laptop is an indispensable gadget. So that's why everyone has to use laptop. But for me, I am new to use this device. So it is quite difficult for me. এই যেভাবে করে নিয়ে আসতে পারেন যে আমাদের অফিসে ল্যাপটপটা একটা অপরিহার্য একটা গ্যাজেট, যে সবাই ল্যাপটপ ব্যবহার করে, বাট আমার কাছে এটা একটু কঠিন, এটা একটু নতুন, এরকম এভাবে করে রাখতে পারেন, ঠিক আছে? ওকে, তারপরে গেল ও, তারপরে ওয়েবসাইট, ওয়েবসাইট নিয়ে বলেন যে ফেসবুক ইজ অ্যান ইন্ডিসপেন্সিবল টুল ফর মাই রেগুলার কমিউনিকেশন। ChatGPT is an indispensable tool for my regular learning. রেগুলার লার্নিং এর জন্য কি আপনারা অনেকেই ChatGPT-র উপর অনেক ডিপেন্ডেন্ট না? তো সেগুলো রিলেটেড কিছু রাখতে পারেন। এইভাবে করে নিজেরা আরো 5-10টা সেন্টেন্স বলে বলে ওই সেন্টেন্সের মধ্যে টপিক, এই ওয়ার্ডটাকে ইউটিলাইজ করেন। জোরে জোরে যখন বলবেন আপনি তত অভ্যস্ত হবেন, ঠিক আছে? এটা খালি একবার দেখে রাখলাম, দেখলে মনে হবে যে হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমি পারবো, কিন্তু দেখবেন কথা বলার সময় মুখে আর আসবে না, ঠিক আছে? ওকে, নেক্সট, প্রাইভেসি দেখা যায়। ইউজার প্রাইভেসি শুড বি দ্য টপ প্রায়োরিটি ফর দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। ইউজার প্রাইভেসি শুড বি দ্য টপ প্রায়োরিটি। এটা তো ওই যে ওয়েবসাইট নিয়ে আপনি বলতে পারেন, বা আপনি এটা বলতে পারেন যে মাই মোবাইল ফোন হ্যাজ সাম অ্যামেজিং সিকিউরিটি ফিচার্স টু সেভ মাই প্রাইভেসি। অনেক মোবাইল ফোনের কি কিছু দারুণ দারুণ কিছু সিকিউরিটি ফিচার থাকে না, যেমন আইফোন 16 থেকে সম্ভবত এটা শুরু হয়েছে, ওই যে ফেস রিকগনিশন, নাকি 15 থেকে, যেন ফেস রিকগনিশন, চেহারা দেখে হচ্ছে ইয়া করে। তো এটা কি সিকিউরিটি, নতুন নতুন এরকম ফিচার্স অ্যাড হচ্ছে বিভিন্ন ফোনে, ওটা নিয়ে বলতে পারেন যে মাই মোবাইল ফোন হ্যাজ সাম ইন্টারেস্টিং সিকিউরিটি ফিচার্স টু সেভ মাই প্রাইভেসি। ওকে, আচ্ছা, তারপরে এই গ্লু টু দ্য স্ক্রিন, এটা কিন্তু একটা ইডিয়াম। এটা হচ্ছে আমাদের আম্মুদের ডায়লগ, আঠার মতন সারাদিন লেগে থাকিস ফোনের সাথে। তারপরে হচ্ছে মানে আম্মুদের ডায়লগ। তারপরে যে টিভি শয়তানের বাক্স, তারপরে হচ্ছে বা ল্যাপটপ কম্পিউটার, এগুলো হচ্ছে আম্মুদের কমন ডায়লগ পাওয়া যায়। তো এই গ্লু টু দ্য স্ক্রিন, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, তার আগে আমি আপনাদের আরেকটা ওয়ার্ডের সাথে একটু পরিচয় করায় দেই। ওয়ার্ডটা হচ্ছে এই টেকনোফিলিক বা টেকনোফাইল। সবাই এই ওয়ার্ডটা একটু দেখেন তো, টেকনোফিলিক বা টেকনোফাইল, কেউ কি আমাকে বলতে পারবেন এটার বাংলা অর্থটা কি? টেকনোপ্রেমী ম্যাম। মানে যে টেকনোলজি অনেক পছন্দ করে বা সাম কাইন্ড অফ আসক্ত, এরকম, ঠিক আছে? মানে টেকনোলজির উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, আসক্ত, বা অনেক বেশি পছন্দ করে, 3 রকমের অর্থই বোঝায়, ঠিক আছে? সো এরকম পার্সনকে আমরা বলি টেকনোফিলিক পার্সন, ঠিক আছে? যেমন আপনি এভাবে বলতে পারেন, আচ্ছা দেখেন ভালো করে খেয়াল করেন, হয় বলবেন আই এম আ টেকনোফাইল, টেকনোফাইল বললে পরে আর পার্সন বলার দরকার নাই, খালি বলবেন আই এম আ টেকনোফাইল, শেষ। নয়তো বলবেন আই এম আ টেকনোফিলিক পার্সন, টেকনোফিলিকের পরে পার্সন বলতে হয়। তো আহ এখন বলেন যে আই এম আ টেকনোফিলিক পার্সন, সো দ্যাটস ওয়াই আই এম অলওয়েজ গ্লুড টু দ্য স্ক্রিন। এটার পরে ওই সেন্টেন্সটা আনলে সেন্টেন্সটা আর কি সুন্দর জাস্টিফাইড হয়, যে আই এম আ টেকনোফিলিক পার্সন, সো দ্যাটস ওয়াই আই এম অলওয়েজ গ্লুড টু দ্য স্ক্রিন, আই ইউজ
different social medias and electronic devices a lot, আমি প্রচুর ব্যবহার করি, ঠিক আছে। আর হচ্ছে যে টেকনোফিলিক, আর কি বলা যায়, দাঁড়ান একটা সুন্দর ইন্টারেস্টিং ইয়ার মাথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা টপিক আছে না যেখানে আপনার ল্যাপটপ ইউজ করাটা আপনার কাছে ডিফিকাল্ট মনে হয়, ওইখানে বলবেন কি আই এম নট আ টেকনোফিলিক পার্সন বা আই এম নট আ টেকনোফাইল, সো দ্যাটস ওয়াই using this kind of devices or new features, new softwares are a bit uh, are not user friendly for me. যে আমি তো টেকনোফাইল না, হ্যাঁ আমি টেকনোফিলিক পার্সন না, তো এই কারণে আমার কাছে এই যে নতুন নতুন সফটওয়্যার আপডেটেড ভার্সন এগুলো আমার কাছে ইউজার ফ্রেন্ডলি লাগে না, আমার কাছে একটু ডিফিকাল্ট লাগে। বুঝতে পারছেন ব্যাপারটা? সো এইভাবে করে নিয়ে আসবেন, উল্টা নেগেটিভ ভাবে বললেন, বাট আপনার ওয়ার্ডটা তো ইউটিলাইজ হইলো, ওয়ার্ডটা তো এক্সামিনারকে দেখাতে পারলেন। সবাই কি বুঝছেন কিভাবে ইউটিলাইজ করতে হবে? জি ম্যাম। আর বাকি সবাই একটু একটু হুহা করবেন মাঝে মাঝে, হ্যাঁ ক্লাসে দেখবেন যে আপনারও ভালো লাগবে, মনে হচ্ছে যে ক্লাসে সক্রিয়ভাবে উপস্থিত থাকা আর কি। হ্যাঁ, ওকে নেক্সট টপিক, এখানে আসি ইনোভেটিভ। ইনোভেটিভ মানে কি? ইনোভেটিভ মানে হচ্ছে আক্ষরিক অর্থটা একটু উইয়ার্ড, উদ্ভাবনী, বাট এনিওয়ে দরকার নেই, এখানে বুঝেন যে দিস, আপনি এভাবে করে বলবেন যে মাই মোবাইল ফোন হ্যাজ সাম ইনোভেটিভ ফিচার্স, ইনোভেটিভ টেকনোলজি, ঠিক আছে, লাইক ফেস রিকগনিশন অর আদার সিকিউরিটি ফিচার্স, ঠিক আছে, এভাবে বলতে পারেন। তারপরে ই কমার্স, ই কমার্স দিয়ে বলবেন কি যে আপনি আপনার মোবাইল ফোনে ই কমার্স প্ল্যাটফর্মে আপনি বিজনেস করেন, বা হচ্ছে আপনি বলতে পারেন যে ই কমার্স প্ল্যাটফর্মে আপনার আপনি যে অনেক জিনিসপত্র কিনতে পারেন এখান থেকে, ঠিক আছে। আমি আমার লাইফে এত কিছু ট্রাই করছি বুঝছেন, আমি কিন্তু এই যে লিটারেলি করোনার মধ্যে তো আর কিছু করার নাই, পরে ভাবলাম যে সবাই দেখি বিজনেস করতেছে, হ্যাঁ করোনার মধ্যে আপনারা খেয়াল করেছিলেন কিনা, সব মানে সবাই কিছু না কিছু বিজনেস ইন্টারেস্টিং, সেটা ফুডের হোক বা ইয়া, আমার চারপাশের ফ্রেন্ডরা সবাই বিজনেস শুরু করলো, তো ওদেরকে দেখে এখন আমারও খুব উৎসাহ, না আমিও কিছু একটা শুরু করবো। পরে হচ্ছে আমিও কিছু বিজনেস করার চেষ্টা করছিলাম, পরে দেখি বিজনেস, এখানে কেউ যদি বিজনেসের সাথে রিলেটেড থেকে থাকেন তাদেরকে লিটারালি লাল সালাম, মানে এটা এত পরিশ্রমের এবং এত ধৈর্যের একটা কাজ, মানে আনবিলিভেবল। এবং এরপর থেকে আমার অনলাইন বিজনেস বা যারা এটা করে তাদের প্রতি রেসপেক্ট আমার 10x বেড়ে গেছে, যে আসলে তারা কতটা কষ্ট করে, মানে যারা সৎভাবে টাকা আর্ন করে। এই ক্ষেত্রে অনেকে তো আছে উল্টাপাল্টা প্রোডাক্ট দিয়ে দেয়, ওটা আলাদা বিষয়, বাট যারা সৎভাবে টাকা আর্ন করে, এটা যে এত পরিশ্রমের একটা কাজ, এবং যারা এখান থেকে সাকসেসফুল ব্র্যান্ড বানাইতে পারছে, তারা যে কত মানে স্যাক্রিফাইস এবং কত পরিশ্রম করছে কল্পনার বাইরে, ওটা আমি একটু কয়দিন করে বুঝতে পারছি। আনবিলিভেবল পরিশ্রম এবং ধৈর্যের দরকার পড়ে। ওকে, ঠিক আছে ফাইন। তারপরে হচ্ছে যে আহ এই তো ই কমার্স নিয়ে কিছু রাখলেন, তারপরে আসি ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি হচ্ছে বলবেন যে মাই মোবাইল ফোন ইজ সো ইউজার ফ্রেন্ডলি, বা দিস পার্টিকুলার মডেল অফ স্যামসাং ইজ সো ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে। এই স্যামসাং এর সবই ভালো, খালি হচ্ছে যদি স্ক্রিনের মধ্যে এই যে কয়দিন ইউজ করলে যে একটা সবুজ দাগ পড়ে, এই একটা এই ঝামেলাটা ছাড়া আদারওয়াইজ এটা ফিচার টিচার নট ব্যাড। ব্রেক থ্রু, ব্রেক থ্রু দিয়ে কি বলা যায়? ব্রেক থ্রু, আচ্ছা ব্রেক থ্রু রেভুলেশনের এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। প্রোগ্রেসিভ এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ প্রোগ্রেসিভ টেকনোলজি, ঠিক আছে, এই টাইপের কিছু রাখতে পারেন। তারপর কাটিং এজ, আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি এই ওয়ার্ডটা সব জায়গায় ব্যবহার করবেন, সেটা হচ্ছে কাটিং এজ। হ্যাঁ, কাটিং এজ ওয়ার্ডটা, এটার মানে হচ্ছে অত্যাধুনিক, আহ একদম নিউ ফিচার্স যেগুলো আসছে আর কি। তো আপনি বলবেন মাই মোবাইল ফোন হ্যাজ কাটিং এজ ফিচার্স, বা স্যামসাং ফোন বা একটা মডেলের কথা বলি যে ইট হ্যাজ সাম কাটিং এজ ক্যারেক্টারিস্টিক্স এমন। তারপর ল্যাপটপের কথা বলবেন আমার ল্যাপটপে কিছু কাটিং এজ সফটওয়্যারস আছে, একদম অত্যাধুনিক কিছু সফটওয়্যার আছে, এগুলো নিয়ে বলেন। ওকে, আচ্ছা। তারপরে ওয়েবসাইট নিয়ে যখন বলবেন বা কোনো অ্যাপ নিয়ে বলবেন, তো বলেন যে দিস ওয়েবসাইট হ্যাজ সাম কাটিং এজ ক্যারেক্টারিস্টিক্স বা কাটিং এজ ফিচার্স, ঠিক আছে। এটা সব জায়গায় ব্যবহার, টপিক যাই থাকুক, আপনি কাটিং এজ ওয়ার্ড এটা ডেফিনেটলি ইউটিলাইজ করবেন। নেক্সট, রেস্ট্রিকশন। প্রত্যেকটা ওয়েবসাইটেই বা অ্যাপে কিন্তু কিছু রেস্ট্রিকশন থাকে, ঠিক আছে, ওটা নিয়ে বলতে পারেন যে দিস ওয়েবসাইট হ্যাজ সাম রেস্ট্রিকশন টু সেভ ইউজার প্রাইভেসি, বা হচ্ছে আপনার মোবাইলে কিছু রেস্ট্রিকশন আছে।
তারপরে সিমলেস, এই সিমলেস কথাটা হচ্ছে খুবই সুন্দর একটা ওয়ার্ড। সিমলেস মানে হচ্ছে নিখুঁত, নিখুঁত, ঠিক আছে? তো আপনি ওই যে ওয়েবসাইট বা অ্যাপ এর যে ওয়ার্ড টপিকটা আছে ওখানে বলবেন দিস অ্যাপ হ্যাজ সাম, দিস অ্যাপ অলওয়েজ প্রোভাইডস মি সিমলেস সার্ভিস, মানে এই অ্যাপটা অলওয়েজ আমাকে সিমলেস সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে? নিখুঁত সার্ভিস দেয়, এটা নিয়ে বলবেন। তারপর হচ্ছে মোবাইল ফোন নিয়ে বলেন যে দিস মোবাইল ফোন অলওয়েজ প্রোভাইডস মি সিমলেস সার্ভিস, আমাকে একদম নিখুঁত সার্ভিস, নিখুঁত ইয়াটা দেয়। তারপরে বা দিস ডিভাইস অলওয়েজ প্রোভাইডস মি সিমলেস ইনফরমেশন, নিখুঁত ইনফরমেশন দেয়। এইভাবে সিমলেস কথাটা এইভাবে করে সব জায়গায় ইউটিলাইজ করা যায়, টপিক যাই। এইখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলো লিটারালি কিন্তু ব্যান্ড স্কোর 9 লেভেলের ভোকাবুলারি, হ্যাঁ? আপনারা যদি একটু ইউটিলাইজ করতে পারেন ইনশাল্লাহ ভালো স্কোর আসবে। আর হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বানানো তো শিখাই রাখছি, বিকজ দিয়ে একটা সেন্টেন্স রাখবেন, অলদো দিয়ে সেন্টেন্স রাখবেন, এই সেই এরকম একটু রাখবেন, দেখবেন আপনার টপিক ইনশাল্লাহ খুব স্ট্যান্ডার্ড লেভেল তৈরি করা পসিবল। ম্যাম, ম্যাম, বিকজ অফ আর ডেসপাইট কি সেম, মানে কিছু বুঝাই? না না না, সেম না। ডেসপাইট মানে হচ্ছে এটার পরিবর্তে, হ্যাঁ। ডেসপাইট বিং আ ডক্টর মানে পরিবর্তন না, সত্ত্বেও এমন বোঝায়। সত্ত্বেও, যে ডক্টর হওয়া সত্ত্বেও আহ আমি এই বিষয়টা বুঝতে পারি নাই আগে। ডেসপাইট অফ বিং আ ডক্টর, বাট ডেসপাইট পরে অফ হয় না, সরি। ডেসপাইট বিং আ ডক্টর আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, যে ডক্টর হওয়া সত্ত্বেও আমি এই প্রবলেমটা বুঝতে পারি নাই। আর বিকজ অফ মানে কি, কারণে, যে এটার কারণে আমি এটা বুঝতে পারছি বা এমন বুঝায়। পার্থক্যটা বুঝতে পারছেন? ওকে। ম্যাম, এই দুটোটা মানে ইউজ করার সময় অনেক সময় মানে বুঝি না, মানে পরে ও যখন আচ্ছা, বাংলা খালি, থেকে ইংলিশ করি তখন হ্যাঁ বুঝতে মানে পারছি। ঝামেলা হয়ে যায়। খালি একটু মনে রাখেন যে এটার দ্বারা সত্ত্বেও, ইনস্পাইট অফ আর ডেসপাইট এটা একই কথা, দুইটা একই, এবং এটার দ্বারা বোঝায় যে এটা হওয়া সত্ত্বেও, এটা সত্ত্বেও এমন বোঝায়। আর হচ্ছে ইয়া বিকজ মানে তো কারণে। হ্যাঁ আশিস, ঠিক কি আছে। বলতে চাচ্ছিলেন? ম্যাম, অলদো আর ইনস্পাইট অফ এই দুইটার ইউজ কি প্রায় সেম না? প্রায় তো মনে হচ্ছে সেম। আই থিঙ্ক একটা পজিটিভ একটা নেগেটিভ, কারণ আমি ইনস্পাইট, নিজের বইতে দেখছিলাম, হ্যাঁ এই জন্য হ্যাঁ, বললাম আর কি। আচ্ছা আচ্ছা, মানে কাছাকাছি, অলদো মানে যদিও, এটা এটা সত্য, হ্যাঁ কাছাকাছি কাছাকাছি। কারণ লিজের বইতে একটা ডেফিনেশন দেওয়া আছে, দুইটা মানে দুইটা এক্সাম্পল দেওয়া, এবং হ্যাঁ দুইটা এক্সাম্পলের মাঝখানে কিন্তু সেম মানে অ্যাজ এ হ্যাঁ অলদোর মতো করে ব্যবহার করছে। হ্যাঁ, কাছাকাছি অর্থ, আর একেবারে হুবহু এক তাও না, বাট মিনিংটা কাছাকাছি আনা যায়। ওকে ঠিক আছে, এটা আসলে ইউজের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করছেন ইউজের উপর ডিপেন্ড করে, আসলে এগুলো অর্থ অনেক ভ্যারি করতে পারে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আপনাদের আগামী ক্লাসে আমি এগুলো নিয়ে পড়া ধরবো। ও আগামী ক্লাসের হোমওয়ার্ক বলতে, সরি বলি নাই। আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে প্রথম 7টা টপিক পড়া থাকবে, ওকে? 1 2 3 4 5 6 7, আচ্ছা যান 42 পর্যন্ত, হ্যাঁ, না 50 পর্যন্ত, 50 পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে। 5 থেকে 50 পর্যন্ত আগামী ক্লাসের হোমওয়ার্ক। আহ এগুলো একটু প্রিপেয়ার, এগুলো যদি পারেন তার মানে বাকিগুলোও পারবেন আর কি, ঠিক আছে, ঘুরে ফিরে একই কাছাকাছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি আপনাদের স্কিল রিলেটেড টপিকটা পড়াবো, হ্যাঁ? আল্লাহ হাফিজ। Okay.